আচ্ছা, গতদিন 5 নম্বর উদাহরণ মধ্যে আমাদের হয়েছিল, তাই তো? এবারে আছে 6 নম্বরে EX6 CH3 CH2 C ডবল বন্ড OH, এটা 1 নম্বর অ্যাসিড, এটা 1 নম্বর। আচ্ছা, পরেরটাতে CH2 ডবল বন্ড CH C ডবল বন্ড OH, এটা 2 নম্বরে। আর HC ট্রিপল বন্ড C ডবল বন্ড OH, এটা 3 নম্বর। এই 3টে অ্যাসিডের মধ্যে আম্লিকতার ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। CH3 CH2 C ডবল বন্ড OH, CH2 ডবল বন্ড CH C ডবল OH, HC ট্রিপল বন্ড C ডবল বন্ড OH। আচ্ছা, আগে 3টে অ্যাসিডের নাম আমরা লিখে দিই। প্রথমটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড প্রথমেরটা। আচ্ছা, দ্বিতীয়টা এসো, এটা IUPAC নামটা লিখতে হবে। 1 2 3 প্রো 2 ইনোয়িক অ্যাসিড, প্রো 2 ইনোয়িক অ্যাসিড, প্রো 2 ইনোয়িক অ্যাসিড। হ্যাঁ, আর 3 নম্বরেটা অ্যাসিড 1 2 3 প্রো 2 আইন 1 উইক অ্যাসিড। আইন 1 উইক অ্যাসিড। এই 3টের মধ্যে আমাদেরকে অ্যাসিড তীব্রতার ব্যাখ্যাটা লিখতে বলবো। হ্যাঁ, কার অ্যাসিড তীব্রতা বেশি? আগের দিনের পড়া ডোনেটিং গ্রুপ লেগে আছে না উইথড্রয়িং গ্রুপ লেগে আছে, এইটুকুটাই তো। আচ্ছা, প্রথমে এসো, এই যে CH3 CH2, এটা অ্যালকিল গ্রুপ, এটা ডোনেটিং এফেক্ট আছে, ইলেকট্রনে দান করছে। দান তীরটা এর দিকেই যাচ্ছে, তাহলে যত দান করছে ওই বন্ধনটা আরও কী হয়ে যাচ্ছে? মজবুত হয়ে যাচ্ছে। তার আম্লিকতা কি আর বাড়লো? বরঞ্চ কমে গেল। সে তুলনায় এদের দুজনের উইথড্রয়িং গ্রুপ আছে, উইথড্রল এফেক্ট আছে, এরা ইলেকট্রন টেনে নিচ্ছে। এই যে এও টানছে, এটাও টানছে, কিন্তু দুজনের ক্ষমতা সমান নয়, দুজনের ক্ষমতা সমান নয়। যার উইথড্রল এফেক্ট যত বেশি তার আম্লিকতা তত বেশি। এখানে অর্ডারটা গত দিনেও লেখানো আছে, ট্রিপল বন্ডের উইথড্রল এফেক্ট ডবল বন্ডের চেয়ে বেশি। আচ্ছা, এটা ডবল বন্ড আর ট্রিপল বন্ড, এদের দুজনেরই উইথড্রল এফেক্ট আছে, ইলেকট্রন টেনে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু কোনটা বেশি মাত্রা ইলেকট্রন টেনে নিচ্ছে? না, ট্রিপল বন্ডের উইথড্রল এফেক্টটা কার তুলনায় বেশি? ডবল বন্ডের চেয়ে বেশি। তাই আম্লিকতা বলো কার বেশি হবে? আগে 3 নম্বর, তারপর 1 নম্বর। আমরা আগে ক্রমটা লিখে দিই, সংক্ষেপে ব্যাখ্যাটা লিখে দিই। অতএব আম্লিকতার ক্রম আম্লিকতার ক্রম 1 লেস দেন 2 লেস দেন 3, 1-এর চেয়ে 2, 2-র তুলনায় 3-এর আম্লিকতাটা বেশি, তাই তো? আর নিচে সংক্ষেপে কারণ বলে দাও। তোমার খাতায় যেটা লেখা আছে সেটাই উত্তর, কিন্তু এই ক্ষেত্রে যেটা লাগবে যে -I প্রভাবের ক্রম, -I প্রভাবের ক্রমটা হচ্ছে CH3 CH2 লেস দেন CH2 ডবল বন্ড CH লেস দেন HC ট্রিপল বন্ড C। হ্যাঁ, সিঙ্গেল বন্ডের চেয়ে ডবল বন্ডের -I প্রভাবটা বেশি, আবার ডবল বন্ডের তুলনায় বলো ট্রিপল বন্ডের -I প্রভাবটা আরও বেশি। যার উইথড্রল এফেক্ট যত বেশি হয় তার আম্লিকতাও তত বেশি।
যে যত সহজে ইলেকট্রনটা টেনে নিতে চায় আম্লিকতা তার তত কী হতে থাকে, বাড়তে থাকে। ওকে, আচ্ছা EX7 EX7 7 নম্বর CH3 C ডবল বন্ড OH, এটা একটা যৌগ, আর CF3 C ডবল বন্ড OH, এটা আর একটা যৌগ। তাহলে এদের দুজনের মধ্যে আম্লিকতা কার বেশি কার কম, ঠিক আছে? একই উত্তর আগের দিনের যেটা পড়াবে, ডোনেটিং থাকলে আম্লিকতা কমে, উইথড্রয়িং থাকলে আম্লিকতা বাড়ে। দেখো CH3 গ্রুপ হচ্ছে ডোনেটিং, এই ইলেকট্রন দান করছে, বাট CF3 গ্রুপ হচ্ছে উইথড্রয়িং, -I, এই ইলেকট্রন টেনে নিচ্ছে। তাই আম্লিকতা কার বেশি হবে বলো? 2 নম্বরেরটা বেশি হবে। কত নম্বরের তুলনায়? 1 নম্বরের। আচ্ছা 2 নম্বরের নামটা কাছে লিখে দাও, ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। 2 নম্বর যৌগটার নাম হচ্ছে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। ডোনেটিং থাকলে আম্লিকতা কম হয়, উইথড্রয়িং থাকলে আম্লিকতা বেশি হয়। তাহলে অতএব আম্লিকতা ক্রম এক লেস দেন 2, একের আম্লিকতা বলো 2 এর তুলনায় বেশি, একের আম্লিকতা 2 এর তুলনায় বেশি। ওকে, আচ্ছা বাকি একের আম্লিকতা কম, 2 এর আম্লিকতা বেশি। আচ্ছা EX8, তারপরে উদাহরণ CH3 C ডবল বন্ড OH, এটা একটা যৌগ। CH3 C ডবল বন্ড OH, এটা একটা যৌগ। ওকে, আর পাশে বেনজিন বলয়ে C ডবল বন্ড OH, এটা আর একটা বেনজিন বলয়ে C ডবল বন্ড OH। আচ্ছা দ্বিতীয়টার নাম হচ্ছে, দ্বিতীয়টার নাম লিখে দাও বেনজোয়িক অ্যাসিড। যে নামগুলো নতুন তার কাছে সেই নামটা আমরা বসিয়ে দিচ্ছি, বেনজোয়িক অ্যাসিড। বেনজোয়িক অ্যাসিড, এটা 1 নম্বর, আর এটা কি 2 নম্বর। ওকে, তাহলে একটু ছকটা মিলিয়ে বলে দাও কার আম্লিকতা বেশি কার কম, কার আম্লিকতা বেশি কার কম। দেখে নাও ডায়াগ্রামটা, দেখে নাও, লিস্ট তো আগের দিন দিয়ে দেওয়া হয়েছে, কোনটা ডোনেটিং গ্রুপ কোনটা উইথড্রয়িং গ্রুপ, এইটুকুটাই তো উত্তর, আর তো কিছু নেই। আচ্ছা এটা হচ্ছে ডোনেটিং CH3। আচ্ছা বেনজিন বলয় মানে কোনটা জানো তো? C6H5, যেটা দেখো তোমার খাতায় লিখে দেওয়া আছে কি এফেক্ট আছে। এই যে বলয় মানে C6H5, তার কি প্রভাব আছে? উইথড্রয়িং, তাহলে ওই ইলেকট্রন টেনে নিচ্ছে, তাই আম্লিকতা কার বেশি হবে? 2 নম্বরেরটা বেশি হবে। তাহলে অতএব আম্লিকতা ক্রম এক লেস দেন 2, একের আম্লিকতা কম, 2 এর আম্লিকতা বলো বেশি। ওকে, এইটা হচ্ছে আম্লিকতার ব্যাখ্যা। তাহলে যাবতীয় আম্লিকতা পরপর এই কয়েকটা উদাহরণ দিয়ে দেখলাম। এই টোটাল পড়াটা 1 লাইনে হবে। ডোনেটিং গ্রুপ থাকলে আম্লিকতা কমে, উইথড্রয়িং গ্রুপ থাকলে আম্লিকতা বাড়ে। যত উইথড্রল গ্রুপের সংখ্যা বাড়বে আম্লিকতা তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, আর ডোনেটিং গ্রুপ যত সংখ্যায় থাকবে তার আম্লিকতা তত কমে যাবে। OH বন্ধন যত সহজে ভেঙে যায় তার আম্লিকতা তত বাড়ে, OH বন্ধন যত মজবুত হয় তার আম্লিকতা তত কমতে থাকে। এই তো। আচ্ছা গতদিন 1 নম্বরে প্রয়োগের 1 নম্বরে চলছিল মনোকার্বক্সিলিক অ্যাসিডের তীব্রতা নির্ণয়। এবারে আসো প্রয়োগের 2 নম্বরে আসো, প্রয়োগের 2 নম্বরে অ্যামিনের ক্ষারকত্ব নির্ণয়। অ্যামিনের ক্ষারকত্ব নির্ণয়।
অ্যামিনের ক্ষারকত্ব নিম্ন। হ্যাঁ, আচ্ছা, অ্যামিনের ক্ষারকত্ব আগে থিওরিটা পুরো লিখে নেই, তারপরে এক এক করে ব্যাখ্যায় আসবে। লিখে কোনো অ্যামিনের এন পরমাণু, নাইট্রোজেন পরমাণুর উপর নিঃসঙ্গ জোড় ঘনত্ব যত বৃদ্ধি পায়, কমা, ওই অ্যামিন তত সহজে ইলেকট্রন জোড় অপরকে দান করতে পারে। সেই অ্যামিন তত সহজে ইলেকট্রন জোড় অপরকে কি করতে পারে? দান করতে পারে। অ্যামিনের ক্ষারকত্ব তত বৃদ্ধি পায়। অ্যামিনের ক্ষারকত্ব তত বৃদ্ধি পায়। অ্যামিনের ক্ষারকত্ব তত বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, স্ট্র্যাঞ্জা করে দিই। কোনো অ্যামিনের সঙ্গে ইডিজি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইডিজি যুক্ত থাকিলে গ্রুপের প্লাস আই প্রভাবের দরুন অ্যামিনের এন পরমাণুর উপর নাইট্রোজেন পরমাণুর উপর নিঃসঙ্গ জোড় ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পায়। ক্ষারকত্ব বৃদ্ধি পায়। ইডিজির সংখ্যা যত বাড়ে, ডোনেটিং গ্রুপের সংখ্যা যত বাড়ে, ক্ষারকত্ব তত বৃদ্ধি পায়। ইডিজির সংখ্যা যত বাড়ে, ক্ষারকত্ব তত বৃদ্ধি পায়। ওকে, আবার স্ট্যান্ডার্ড করে লিখি। আবার মানে এর থিওরিটা পুরোটা এক জায়গায় থাকবে। আবার ইডব্লিউজি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইডব্লিউজি অ্যামিনের সঙ্গে যুক্ত থাকিলে ইডব্লিউজি অ্যামিনের সঙ্গে যুক্ত থাকিলে গ্রুপের মাইনাস আই প্রভাবের দরুন
গ্রুপের -I প্রভাবের দরুন -I প্রভাবের দরুন n পরমাণুর উপর নিঃসঙ্গ জোড় ঘনত্ব হ্রাস পায়। নিঃসঙ্গ জোড় ঘনত্ব হ্রাস পায়। ক্ষারকত্ব ও হ্রাস পায়। ক্ষারকত্ব ও হ্রাস পায়। ওকে, ইডব্লিউজির সংখ্যা যত বাড়ে ইডব্লিউজির সংখ্যা যত বাড়ে ক্ষারকত্ব তত হ্রাস পায়। আচ্ছা, এই হচ্ছে টোটাল অ্যামিনের ক্ষারকত্বের ব্যাখ্যার হচ্ছে থিওরি। আচ্ছা, আমরা তা আগের দিনের থেকে উল্টো কথাগুলো আজকে শুনবো। আচ্ছা, প্রথমে দেখো, অ্যামিন মানে অবশ্যই নাইট্রোজেন থাকবে। কম্পালসারি কি থাকবে বলো? নাইট্রোজেন। আর নাইট্রোজেন মাত্রই তার মাথায় লোন পেয়ার আছে, দুটো ইলেকট্রন আছে। এবার ধরো তিন দিকে তিনটে গ্রুপ যেই থাকে, যার ক্ষেত্রে এই নাইট্রোজেনের ইলেকট্রন জোড় অপরকে দান করার প্রবণতা বাড়বে। অপরকে যত সহজে ইলেকট্রন জোড় সে কী করতে পারবে? দান করতে পারবে। যদি বলা হয় কখন দান করবে, না তার মাথায় ইলেকট্রনের ঘনত্বটা যত বেশি, অর্থাৎ কোনো দাতা গ্রুপ যদি নাইট্রোজেনের সঙ্গে লেগে থাকে, ডোনেটিং গ্রুপ ইডিজি, এ যত ইলেকট্রন দান করছে, নাইট্রোজেনের মাথায় ইলেকট্রনের ঘনত্বটা তত কী হচ্ছে? বাড়ছে। ইলেকট্রনের ঘনত্ব বাড়া মানে সেটাই অপরকে দান করা। অপরকে দান করার আর একটা নাম হচ্ছে ক্ষারকত্ব তত কী হয়? বেশি হয়। তাহলে ডোনেটিং গ্রুপ যদি লেগে থাকে, সে তো ইলেকট্রন দান করবে, নাইট্রোজেনের পর ইলেকট্রন জোড় ঘনত্বটা তত বেড়ে যাচ্ছে। বেড়ে যত যাচ্ছে অপরকে তত সহজে সে কী করতে পারছে? দান করতে পারছে। দ্যাট ইজ তার ক্ষারকত্ব তত কী হচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি বলা যায় না, ডোনেটিং গ্রুপ যত বেশি মাত্রায় নাইট্রোজেনে যুক্ত থাকবে, তার ক্ষারকত্ব তত কী হতে থাকবে? বাড়তে থাকবে। ক্ষারকত্ব তত বাড়বে। ঠিক তার বিপরীত, যদি অ্যামিনের সঙ্গে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি কেউ লেগে থাকে, ইডব্লিউজি, ডোনেটিং নয়, ইডব্লিউজি, তাহলে এ যত লেগে থাকবে, এ তো ইলেকট্রন টেনে নিচ্ছে। যদি ইলেকট্রন টেনে নেয়, নাইট্রোজেনের পরে কি ইলেকট্রন জোড় ঘনত্ব বাড়লো? কমে গেছে। ঘনত্ব যত কম হয়, সে আর অপরকে আদৌ দান করতে পারবে না। দান করতে পারবে না মানে তার কি কমে যাচ্ছে? ক্ষারকত্ব কমে যাচ্ছে। তাহলে গত দিনের পড়া আর আজকের পড়া একটু উল্টো হয়ে গেছে। অ্যাসিডিটির ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছিল ডোনেটিং গ্রুপ থাকলে কমে, উইথড্রয়িং গ্রুপ থাকলে বাড়ে। ক্ষারকত্বের ক্ষেত্রে উল্টোটা পড়লে ডোনেটিং থাকলে বাড়ে, উইথড্রয়িং থাকলে কমে। যত ডোনেটিং গ্রুপ বেশি সংখ্যায় আছে, তার ক্ষারকত্ব তত বাড়ছে। উইথড্রয়িং গ্রুপ যদি বেশি লেগে থাকে, তার ক্ষারকত্ব কমতে থাকবে। তাহলে আম্লিকতার বিপরীতটা হবে ক্ষারকীয়তা। আম্লিকতার বিপরীতটা হবে বলো ক্ষারকীয়তা। তাহলে এক এক করে আমরা একটা দুটো উদাহরণ দিয়ে দেখি কার ক্ষারকত্ব বেশি, কার আম্লিকতা বেশি আছে, মিলিয়ে দেখি। সমস্ত ব্যাখ্যাতে প্রথমের যে স্ট্যান্ডাটা লেখা আছে এটা অবশ্যই লিখতে হবে। এবার ডোনেটিং থাকলে এটা উত্তর হবে, উইথড্রয়িং থাকলে তারপরে উত্তর। কথাগুলো একই থাকবে, শুধু কোনটা ডোনেটিং আছে আর কোনটা উইথড্রয়িং আছে আমাদের ছক থেকে সেটা দেখতে হবে। একদম প্রথম দিন যেটা পড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমে আসো EX1, প্রথম এক্সাম্পল EX1। আচ্ছা, প্রথম যৌগটা আমরা নিলাম CH3NH2, CH3NH2, এটা এক নম্বর কম্পাউন্ড। আর দ্বিতীয়টা হচ্ছে CH3NH3, এটা দু নম্বর কম্পাউন্ড। CH3NH, আর তিন নম্বর এটা আছে CH3N,
বাকিটা দু হাতে দুটো CH3, বাকি দুই হাতে দুটো CH3। হ্যাঁ, 1 2 3, এটা হচ্ছে 3 নম্বর যৌগ। ওকে, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। আচ্ছা, আগে যৌগগুলোর নামটা লিখে নাও। প্রথমটার নাম হচ্ছে মিথাইল অ্যামিন, মিথাইল অ্যামিন। তাহলে পরেরটাই বলো, কটা মিথাইল লেগে আছে বলো? ডাইমিথাইল অ্যামিন। আর তারপরেরটাই বলো কটা? 3টে ট্রাইমিথাইল অ্যামিন। আচ্ছা, এখানে ডিগ্রিটাও একটু চিনিয়ে দেওয়া যায়। ডিগ্রিটা তুমি জানো, একদম প্রথম চ্যাপ্টারে পড়ানো আছে। NH2 গ্রুপ হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি অ্যামিন। NH হচ্ছে 2 ডিগ্রি, সেকেন্ডারি অ্যামিন। আর সিম্পলি N হচ্ছে বলো 3 ডিগ্রি বা টার্সিয়ারি অ্যামিন। প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। এবারে আমাদের থিওরি অনুসারে বলো কার ক্ষারকত্ব বেশি, কার ক্ষারকত্ব কম। আগে তুমি লিস্ট খুলে দেখে নাও যে CH3 কি গ্রুপ, ডোনেটিং গ্রুপ না উইথড্রয়িং গ্রুপ? ডোনেটিং না উইথড্রয়িং? ওকে, আচ্ছা, ডোনেটিং। তাহলে প্রথমেটা একটা ডোনেট করছে, দেখো যত ইলেকট্রন দান করছে তার মাথায় ইলেকট্রনের ঘনত্ব তত বাড়ছে। এটাতে একজন দাতা, কিন্তু পরেরটায় কজন? দুজন। তাহলে ডোনেশন যত বাড়ে ক্ষারকত্ব তত বাড়ে। আচ্ছা, তারপরেরটাই কটা? 3টে। তাহলে আরও বেশি ডোনেশন হচ্ছে কি রে? তাহলে ক্ষারকত্ব নিশ্চয়ই বাড়তে বাড়তে সবচেয়ে বেশি হচ্ছে বলো কত নম্বরের জন্য? বলো 3 নম্বর। তারপর সবশেষে 1 নম্বর। ওকে, তাহলে অতএব ক্ষারকত্বের ক্রম ডিগ্রি হিসাবে 1 ডিগ্রি, লেস দেন 2 ডিগ্রি, লেস দেন 3 ডিগ্রি। আচ্ছা, এই যে ক্ষারকত্বটা তুমি ব্যাখ্যা করলে তো, এদের দুটো উত্তর হয়। এই উত্তরটা হচ্ছে ব্যাকেটে লিখে দাও গ্যাসীয় মাধ্যম। অ্যামিনগুলোর ক্ষারকত্ব এটা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে ক্ষারকত্ব, গ্যাসীয় মাধ্যম। এর পরের দিকে এদেরই উপর আর একটা উত্তর লিখব, কিন্তু অর্ডারটা একটু অন্যরকম হয়ে যাবে। সেটা গ্যাসীয় মাধ্যম নয়, সেটা জলীয় মাধ্যম হবে। এখন যেটা শিখতে চেয়েছি সেটাই আমাদের উত্তর। ডোনেটিং গ্রুপ যত বেশি মাত্রায় লেগে থাকে তার ক্ষারকত্ব তত বাড়তে থাকে। তাহলে সবচেয়ে বেশি 3 ডিগ্রি, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 1 ডিগ্রি। ডোনেটিং গ্রুপ বেশি, ক্ষারকত্ব তত বেশি হচ্ছে। একইভাবে EX2 CH3NH2 এটা একটা অ্যামিন, আর CF3NH2 এটা আর একটা অ্যামিন। এটা 1 আর এটা হচ্ছে 2। CH3NH2 আর CF3NH2। তুমি লিস্ট দেখে দেখে বলো কার ক্ষারকত্ব বেশি, কার ক্ষারকত্ব কম। আচ্ছা, আগে 2 নম্বরটার নামটা আগে লিখে নাও। 2 নম্বরের নামটা ট্রাইফ্লুরো মিথাইল অ্যামিন, ট্রাইফ্লুরো মিথাইল অ্যামিন, ট্রাইফ্লুরো মিথাইল অ্যামিন। তাহলে কার ক্ষারকত্ব বেশি কম? লিস্ট কি বলছে দেখো আগে। 1-এর বেশি, 2-এর। 1-এ আছে ডোনেটিং গ্রুপ, 2-এ আছে উইথড্রয়িং গ্রুপ। অতএব ক্ষারকত্বের ক্রম কিরে? 1 গ্রেটার দেন 2। 1 লাইনে পড়া। ডোনেটিং যত থাকবে সে যত বেশি মাত্রা ইলেকট্রন দান করছে, এনের উপর ইলেকট্রনের ঘনত্ব তত বাড়ছে, ক্ষারকত্ব সমান গতিতে বেড়ে যাবে। কিন্তু উইথড্রয়িং গ্রুপ থাকলে সেই ইলেকট্রন যত টেনে নেয়, নাইট্রোজেনের পর ঘনত্ব কি আর বাড়বে? ওটাকে বলে, এই যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনের মাত্রাটা আগের চেয়ে অনেক বেড়ে যায়, সেটাকে আমরা বলি ইলেকট্রনের ঘনত্ব। ঘনত্ব বাড়বে যত, দান করার প্রবণতাও তত বাড়বে। দান করারই আর একটা নাম হচ্ছে ক্ষারকত্ব। আর যত দান করাটা কমে যাবে তার ক্ষারকত্ব তত কি হবে? কমতে থাকবে। আচ্ছা, আর একটা EX
EX3। এটা 2 বছর ধরে অর্গানিক কেমিস্ট্রি যতদিন, অম্লত্ব আর ক্ষারকত্বের ব্যাখ্যাও ঠিক ততদিন। যেটাই ক্ষারকত্বের ব্যাখ্যা তার বিপরীতটা হবে অম্লত্বের ব্যাখ্যা। আচ্ছা, EX3 CH3NH2 এটা একটা যৌগ, আর বেনজিন বলয়ের মাথায় NH2, বেনজিন বলয়ের মাথায় NH2। ওকে, সেকেন্ড কম্পাউন্ডটার নামটা লিখে নাও, অ্যানিলিন। অ্যানিলিন। দ্বিতীয় যৌগটার নাম বলো অ্যানিলিন। অ্যানিলিন। তাহলে লিস্ট খুলে বলো, কার ক্ষারকত্ব বেশি, কার ক্ষারকত্ব বলো? একের বেশি, দুইয়ের কম, একদম। আচ্ছা, এটাই কারণ এর ডোনেশন আর এটা উইথড্রয়িং। এটাই এই যে CH3 ডোনেশনের চিহ্নটা দিয়ে দাও, আর এটার উইথড্রলের চিহ্ন উল্টো দিক করে দিয়ে দাও। এটা উল্টো দিক করে দিক, ইলেকট্রন যত টেনে নিচ্ছে, আচ্ছা এর চিহ্নটা উল্টো দিকে যাবে, সরি উল্টো দিকে। বেনজিন বলয় নিজের দিকে টেনে নিচ্ছে, উইথড্রলিং গ্রুপ। তাহলে অতএব ক্ষারকত্বের ক্রম এক গ্রেটার দেন 2। আচ্ছা, যদিও এদের উত্তর আবার একটা নতুন নিয়ম দিয়ে শিখবে। এই যে ব্যাখ্যাটা তুমি শিখলে, ডোনেটিং থাকলে ক্ষারকত্ব বেশি, উইথড্রয়িং থাকলে ক্ষারকত্ব কম, এই যে জোড়াটার ক্ষেত্রে এটা উত্তর নিশ্চয়ই। এদের আরও অ্যাপ্রোপ্রিয়েট উত্তর এরপরে আবার যখন অর্গানিক পড়বে, রেজোনেন্স পড়বে, এই জোড়াটার উত্তর দেখা যাবে রেজোনেন্স দিয়েও ব্যাখ্যা হচ্ছে। উত্তর এটাই থাকবে, কিন্তু ব্যাখ্যাটা আর একটা নতুন মাত্রা পাবে, নতুন আর একটা এক্সপ্লেনেশন এর জন্য আসবে। আস্তে আস্তে সেটা শিখতে হবে, তাই তো? তাহলে মূল কথাটা যেটা এত সময় আমরা পড়লাম, অ্যামিনের সঙ্গে যত ডোনেটিং গ্রুপ যুক্ত থাকবে, যারা ইলেকট্রন অপরকে দান করে, দাতা গ্রুপ যত যুক্ত থাকবে, তাহলে নাইট্রোজেনের পরে ইলেকট্রনের ঘনত্ব তত বাড়বে, আর গ্রহিতা গ্রুপ যত যুক্ত থাকবে তার ক্ষারকত্বের মাত্রা তত কমতে থাকবে। যত দাতা গ্রুপ, ডোনেশনের মাত্রাও বাড়ছে, আম্লিকতায় ক্ষারকত্ব তত বেড়ে যাচ্ছে। গ্রহিতা গ্রুপ যত যুক্ত থাকবে তারা তো ইলেকট্রন সব নিজের দিকে টেনে নিচ্ছে, তাই ক্ষারকত্ব তাদের আর বেশি হবে না, ক্ষারকত্ব বলো কম হতে থাকবে। ওকে, আচ্ছা এই হচ্ছে ইন ডিটেলস 1 নম্বরে যেটা পড়তে শুরু করে দিয়েছিলে, ইন্ডাকটিভ প্রভাব। বলো ইন্ডাকটিভ প্রভাব। তাহলে এবারে 2 নম্বরে আসি, একদম শুরুতে যে বেসিক কনসেপ্টের 2 নম্বরে আসো। কি লেখা আছে দেখো, ইলেকট্রোমারিক প্রভাব। তাহলে সেকেন্ডে আসি, তো বড় করে আন্ডারলাইন করে দাও, ইলেকট্রোমারিক প্রভাব। ইলেকট্রোমারিক প্রভাব ব্র্যাকেটে, এটাকে আমরা বলি ই প্রভাব, সেটা আই প্রভাব, এটা হচ্ছে ক্যাপিটাল ই প্রভাব। ইলেকট্রোমারিক প্রভাব, ইলেকট্রোমারিক প্রভাব, ইলেকট্রোমারিক প্রভাব। আচ্ছা আসে, ইন্ডাকটিভ প্রভাব আমরা পড়ে এসেছি, সিগমা বন্ধনের ইলেকট্রন জোড়ের সরণ, সিগমা। এখানে পড়ব পাই বন্ধনের ইলেকট্রন জোড়ের সরণ, সিগমা নয়, বলো পাই বন্ধন। আচ্ছা, পাই বন্ধন আমরা কোন কোন জায়গায় দেখতে পাই? না, যেখানে ডবল বন্ড আর ট্রিপল বন্ড আছে। শুধু থাকলে হবে না, ওই ডবল বন্ড বা ট্রিপল বন্ডে যুক্ত দুটো পরমাণু যদি পরস্পরের থেকে আলাদা হয়, সংযুক্ত দুটো পরমাণু যদি পরস্পরের থেকে আলাদা হয়, দেখা যায় তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার একটা বিস্তর পার্থক্য এসে গেছে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রন জোড়টা নিজের দিকে বেশি পরিমাণ টেনে নিচ্ছে, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা কম সেই ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। সেই আগের দিনেরই পড়া, একজনের মাথায় আসবে ঋণাত্মক আধান আর একজনের মাথায় আসবে ধনাত্মক আধান। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার মাথায় ঋণাত্মক আধান, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার মাথায় বলো ধনাত্মক আধান পড়বে। এই যে আধানের পার্থক্য হয়ে গেছে, প্লাস একজনের মাথায় মাইনাস এক, তাহলে কোন বন্ধনটা বিভাজিত হওয়ার দরুন প্লাস আর মাইনাসটা পড়লো? পাই বন্ধন, সিগমা নয়, বলো
এটাই ইন্ডাকটিভ এফেক্ট আর ইলেকট্রোমারিক এফেক্টের মধ্যে প্রধান পার্থক্য, যে তার ক্ষেত্রে সিগমা বন্ধনটা ভেঙে প্লাস মাইনাস, এর ক্ষেত্রে পাই বন্ধনটা ভেঙে প্লাস আর মাইনাস। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার উপর ঋণাত্মক আধান, আর যেটা তড়িৎ ঋণাত্মকতা কম তার মাথায় হচ্ছে ধনাত্মক আধান পড়ে। এই যে চার্জের সেপারেশান পাই বন্ধনের বিভাজনের দরুন ঘটে, এই ঘটনাটাকে আমরা এক কথায় কি বলে ডাকবো? ইলেকট্রোমারিক প্রভাব। তাহলে কি এটা বলা যায় না যে যৌগে পাই বন্ধন নেই ইলেকট্রোমারিক এফেক্ট তার জন্য ভাবারও কোনো অবকাশ, তার আদৌ কখনো ঘটবে না। যার পাই বন্ধন আছে কেবল তারই জন্য হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট। আমরা এক লাইনে তার ডেফিনেশনটা লিখি, তারপরে উদাহরণে পৌঁছব। হ্যাঁ, ই প্রভাব সমান, এগুলো পরীক্ষায় ডেফিনেশন বা এই আকারে কখনো পাবে না। আগেরটা যেমন বলে এলাম এই অ্যাপ্লিকেশান প্রয়োগটাই পরীক্ষার জন্য, এখানেও দেখবে তার প্রয়োগটা যেটা সেটাই আমাদেরকে পরীক্ষায় নামাতে হবে। কাকে বলে উদাহরণ দাও, ওর এখানে কোনো প্রশ্নই নেই। আচ্ছা, ই প্রভাব সমান বিকারকের উপস্থিতিতে, এক লাইনের যে ডেফিনেশন, বিকারকের উপস্থিতিতে, বিকারকের উপস্থিতিতে পাই বন্ধনের ইলেকট্রন জোড়ের অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে সরণ, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে সরণ, অধিক তড়িৎ ঋণাত্মক মৌলের দিকে সরণ, এটাই হচ্ছে ইলেকট্রোমারিক এফেক্ট। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে ইলেকট্রন জোড়টা সরে আসছে এবং দেখতে পাবো তার মাথায় ঋণাত্মক আধান পড়েছে, অবশ্যই পড়বে। আর ওর মাথায় যতটা ঋণাত্মক আধান তার পাশের জনের মাথায় ততটাই পজিটিভ আধান পড়বে। একজনের মাথায় প্লাস আর একজনের মাথায় মাইনাস আধান পড়বে। এটা কার দৌলতে ঘটছে? আচ্ছা, এমনি এমনি এটা ঘটে না। শুধু কি পাই বন্ধন থাকবে ভেঙে যাবে? না, তোমাকে বাইর থেকে কি যোগ করতে হবে? বিকারক দিতে হবে। আমরা বিকারকের পরিচয় জানবো। আমরা ধরো ল্যাবরেটরিতে গেলাম একটা এক্সপেরিমেন্টের জন্য, কেমিস্ট্রির কোনো একটা কাজের জন্য। তুমি বাইর থেকে সেটাকে নমুনা বলে বলা হয়, স্যাম্পেল বলে বলা হয়, যে জৈব যৌগটা দিল ওটা হচ্ছে বিক্রিয়ক। তাতে বাইর থেকে কিছু একটা যোগ করতে হবে, অ্যাসিড যোগ করো, ক্ষার যোগ করো, কিছু একটা যোগ করলেই তার রেজাল্ট তুমি পাবে। ওই যেটা তুমি বাইর থেকে যোগ করলে ওটা হচ্ছে বিকারক। তুমি যদি না বিকারক যোগ করো, টেস্ট টিউবে শুধু নমুনা পড়ে আছে, সারাদিন ধরলেও দেখা যাবে কোনো চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, আদৌ কোনো পরিবর্তন পাবে না। তাহলে এই যে ঘটনাটা ঘটবে এটা বিকারককে অবশ্যই তোমাকে দিতে হবে। বিকারক দিলে সেটা ভেঙে গিয়ে দেখা যাচ্ছে প্লাস আর মাইনাস। আবার বিকারক যদি সরিয়ে নাও, যাকে তুমি যোগ করছিলে তাকে তুমি বিয়োগ করে দিয়েছো, দেখা যাবে সে আগে যেমন রূপে ছিল সেই রূপটাতে আবার রিটার্ন আসবে। পুরো ঘটনাটা ঘটবে ইন প্রেজেন্স অফ রিএজেন্ট, বিকারকের উপস্থিতিতে ঘটবে। আর বিকারক সরিয়ে নিয়েছো, যেমন ছিল সেই রূপটাতেই ফিরে যাবে। ওকে, দেখি তো তার উদাহরণ কি বলে। আচ্ছা, এ ডবল বন্ড বি, আমরা পাই বন্ধন কোথায় দেখতে পাবো? না যার মধ্যে ডবল বন্ড আছে বা ট্রিপল বন্ড। তাহলে যে যৌগে ডবল ট্রিপল নেই, বাংলা করে বলা যায় তার জন্য আপাতত ই প্রভাবটা কোনো কার্যকর হবে না। এ ডবল বন্ড বি। আচ্ছা, রিভার্সিবল সাইন, এই রকম একটা তীর দাও, এক মুখ তীর, ডবল মুখ আসবে না। এটা লিখো প্লাস বিকারক, মানে আমরা বিকারকটা দিয়ে দিয়েছি। এই পুরো ডেফিনেশনটা এটা সংক্ষেপে আমরা দেখাচ্ছি। প্লাস বিকারক, আর উল্টো মুখ তীরটা দিয়ে বসে দাও মাইনাস বিকারক, মাইনাস বিকারক। ওকে, মাইনাস বিকারক। প্লাস বিকারক দিলে সঙ্গে সঙ্গে ডবল বন্ডটা ভেঙে গেছে, সিঙ্গেল বন্ড। আচ্ছা, ডবল বন্ডে অনেক আগের পড়া, একটা সিগমা একটা পাই,
তার মধ্যে যেটা আমরা লিখে ফেলেছি এটা সিগমা, পাই আর নেই, পাইটা ভেঙে গিয়ে বলছি তড়িৎ ঋণাত্মকতা, বাংলা করে বললাম এখানে এ এর বেশি বি এর কম, তাহলে এ এর মাথায় পড়বে তখন ডেল্টা মাইনাস, বি এর মাথায় পড়বে তখন ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। হ্যাঁ, একজনের ঋণাত্মক আধান, একজনের ধনাত্মক। আবার এই যে দেখো নিচে লেখা আছে উল্টো তীর, মাইনাস বিকারক মানে বিকারকটা আমরা সরিয়ে নিয়েছি, তাহলে যৌগটা আগে যেমন ছিল সেই অবস্থায় রিটার্ন এসেছে। কিরে, আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। তাহলে যে সমস্ত যৌগে পাই বন্ধন থাকবে বিকারকের উপস্থিতিতে, তার পাই বন্ধনটা ভেঙে গিয়ে প্লাস আর মাইনাস পড়বে, আবার বিকারক সরিয়ে নিলে ও যেমন ছিল সেই অবস্থায় থাকবে। তাহলে শুধু যদি সিঙ্গেল বন্ড থাকতো তার জন্য কি আর এই প্রভাবটা তুমি দেখতে পেতে? কখনোই না। যাদের মধ্যে ডবল বন্ড আর ট্রিপল বন্ড থাকবে তাদের জন্য এই ঘটনাটা আমরা দেখতে পাই। এই পুরো ঘটনাটাকে আমরা বলি ইলেকট্রোমারিক এফেক্ট। এবার এটা তো আমরা পড়লাম, দেখি তো এটা কী কাজে লাগবে। ইএক্স দাও এক্সাম্পল, এই আচ্ছা উপরে লিখে দাও প্রয়োগ। এই সব কিছুর প্রয়োগটাই পরীক্ষার জন্য, অ্যাপ্লিকেশানটাই আমাদের পরীক্ষার জন্য, প্রয়োগ। ওকে, আচ্ছা এটাতে সি ডবল বন্ড ও দুদিকে দুটো বন্ড, সি ডবল বন্ড ও দুদিকে দুটো বন্ড। হ্যাঁ, আচ্ছা রিভার্সিবল সাইন, প্লাস অফ এইচ প্লাস, বিকারকটা এইচ প্লাস মানে অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে। কী দিয়ে দেওয়া হয়েছে? অ্যাসিড। আর তাহলে উল্টো মুখ তীর কী লিখব? মাইনাস অফ এইচ প্লাস, অ্যাসিডটা তুমি সরিয়ে নিচ্ছ। আচ্ছা অ্যাসিড দেওয়া মাত্র দেখো কার্বন আর অক্সিজেন, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেন, তাই অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস, কার্বনের মাথায় পড়বে ডেল্টা প্লাস। তখন এই ঘটনাটা লিখি, সি ও, ওর মাথায় ডেল্টা মাইনাস, সি এর মাথায় ডেল্টা প্লাস, সি এর মাথায় ডেল্টা প্লাস। এটা ঘটবে। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বলো? অক্সিজেন, তাই অক্সিজেন হবে ডেল্টা মাইনাস, কার্বনটা হবে বলো ডেল্টা প্লাস। এই ঘটনাটাকে আমরা বলি ইলেকট্রোমারিক এফেক্ট, যেটা আমরা একটা বিশেষ বিক্রিয়ার জন্য কাজে লাগাবো। তারপরে তুমি তো এই পুরো ডেফিনেশনটা জানলে, একে আমরা কিভাবে পরীক্ষার কাজে লাগাচ্ছি দেখো। এই যৌগটা দিয়েছি CH3 সি ডবল বন্ড ও এইচ, এই একটা জৈব যৌগ CH3 সি ডবল বন্ড ও, আর সি থেকে এইচের দিকে বন্ড। হ্যাঁ, এইটাতে মাইনাস অফ এইচ প্লাস আর দেবো না, প্লাস অফ এইচ। বিকারকটা দিয়ে দেওয়া হচ্ছে HCl, আমরা বিকারকটা কি দিয়ে দিয়েছি? HCl। আচ্ছা, আরে মাইনাস অফ HCl করলে উত্তরটা হবে, সেটা তোমার পরীক্ষার প্রশ্নে দিবে না, তোমাকে পরীক্ষায় দিবে বিক্রিয়ক আর বিকারক দিবে, তোমাকে বিক্রিয়াত পদার্থটা লিখতে হবে। এই নীতির ওপর ভিত্তি করে বিক্রিয়াত পদার্থটা লিখতে হবে। বিকারক সরিয়ে নিলে আবার সে এখানে রিটার্ন আসবে, ওটা এক্সাম মানে আমাদের পরীক্ষাতে না, দিলে কি হবে সেটাই হবে তোমার। আচ্ছা, তোমার প্রথম কাজ হবে এই বিকারকটা দেওয়া মাত্র এর ডবল বন্ডটা ভাঙবে, ভেঙে গিয়ে কার্বনের মাথায় প্লাস, অক্সিজেনের মাথায় মাইনাস পড়বে। একইভাবে সময় বিকারকও সব সময় ভেঙে গিয়ে দুটো অংশ উৎপন্ন করে, মাধ্যমিকে আমরা পড়ে এসেছি HCl, H প্লাস Cl মাইনাস, এখানেও তাই। এই যে বিকারকটা এ আয়নে ভাঙলে কটা আয়ন? দুটো আয়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে। এবার উত্তর হবে এর ক্যাটায়নের সঙ্গে এর অ্যানায়ন লাগবে, এর অ্যানায়নের সঙ্গে এর ক্যাটায়ন, প্লাসের সঙ্গে মাইনাস, প্লাস মানে ঘাটতি, মাইনাস মানে বাড়তি। ঠিক আছে, যার ডেফিসিয়েন্সি সে এক্সেসের সঙ্গে লাগবে, যার এক্সেস তার ডেফিসিয়েন্সি। এমনটা কোনো কালেও আমরা দেখতে পাবো না, ঘাটতির সঙ্গে ঘাটতি, বাড়তির সঙ্গে বাড়তি, এটা ইহকালেও সম্ভব নয়। ঠিক আছে, এটা কখনোই নয়। অর্গ্যানিক রিয়াকশানের এটাই নীতি, যার বাড়তি সঙ্গে যুক্ত হবে ঘাটতি, তাহলে প্লাসের সঙ্গে মাইনাস যুক্ত হবে, এর মাইনাসের সঙ্গে এর প্লাস। আচ্ছা, আগে এই যে বিকারকটা লিখেছ HCl, এর কাছে প্লাস আর মাইনাস দুটো অংশ লিখো। আমি যেমনটা লিখছি এই দিকে উত্তর লিখবে না, উত্তর লেখার পদ্ধতিটা আগে তোমাকে জানতে হবে। HCl কে ভাঙলে H প্লাস আর Cn
মাইনাস। আমরা এইভাবে লিখলাম। এটা এর পরের দিন শিখবে। প্রত্যেকটা বিকারকের দুটো অংশ, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়নকে বলে ইলেকট্রোফাইল, অ্যানায়নকে বলে নিউক্লিওফাইল। আসবে এরপরে চ্যাপ্টারের মাঝের দিকে গেলে আসবে, সবে তো শুরুই হলো। আচ্ছা, এইচ প্লাস আর সিএল মাইনাস। এবারে বিক্রিয়কটা বিকারকের উপস্থিতিতে এই যে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাবের ধরুন প্লাস আর মাইনাসে ভাঙলো, সেই অংশটাকে এই দিক করে লিখলাম, CH3 CHO, ওর মাথায় মাইনাস, কাছে কার্বনের মাথায় বলো প্লাস, কার্বনের মাথায় প্লাস, কাছে ওর মাথায় মাইনাস, যেমনটি হয়। ডবল বন্ড ওটাকে ভেঙে লিখলাম, হ্যাঁ, অক্সিজেনের মাথায় মাইনাস, কাছে কার্বনের মাথায় বলো প্লাস। ঠিক আছে, প্লাস আর মাইনাস। আচ্ছা, এটা লিখলাম। এবারে আছে তাহলে কার্বনের মাথায় কি পড়েছে? প্লাস। এর সঙ্গে বিকারকের মাইনাস অংশটা দেখো তো কে আছে, তাহলে সি এর মাইনাসটা এসে কার্বনে লাগবে। আচ্ছা, যখন একটা প্লাসে একটা মাইনাস লাগবে, প্লাসটাও তার ইলেকট্রন পূরণ করে ফেলেছে, মাইনাসটাও ইলেকট্রন দান করে ফেলেছে, মানে এর এই মাইনাসটা দিয়ে প্লাসের সঙ্গে বন্ধন করবে, তখন কারোর প্লাস বা মাইনাস থাকবে না। দুজনেরই ঘাটতি আর বাড়তিটা একই। যার বাড়তি ছিল সে অপরকে দিয়ে দিয়েছে, যখনই দিয়ে দেয় তার মাথায় কি আর মাইনাস থাকবে? আর যার ঘাটতি ছিল অপরের কাছ থেকে ইলেকট্রনটা পেয়ে একদম ইকুয়াল টু ইচ আদার, প্রসম যাকে এক কথায় বলা হয়। একইভাবে অক্সিজেনের মাথায় মাইনাসটা, তার সঙ্গে বলো কে লাগবে? এইচ প্লাস লাগবে। তাহলে এর প্লাস আর এর মাইনাস সমানে সমান হয়ে গেছে। তাহলে ডান দিকে এবারে উত্তরটা লিখো। এই যে উত্তরের জায়গায় বসাবে, তীরের ডান দিকে যেটা, এটাই প্রোডাক্ট। এটা অন্য কোথায় লিখলে মাস্টারমশাইরা দেখবেন না। তীরের ডান দিক, এদিকে সে ছবি আঁকো, বাঘ ভালুক যাকেই আঁকো, ওটা মাস্টারের নজরে পড়বে না। এখানে বাঘ এঁকে দিলেই সমস্যা হবে, বলবে এর উত্তরটা তাহলে কোথায় লিখলাম। তীরের ডান দিকে সবসময় প্রোডাক্ট লিখতে হবে। আর এগুলো আমরা প্রথমবার শিখছি বলেই এত কিছু আমাদেরকে লিখতে হচ্ছে, কিন্তু এটা তোমার পরীক্ষার জন্য প্রয়োজন না। তোমার পরীক্ষা এটুকুই উত্তর। CH3 CH, ও যেমন আছে তাই, এই ওর সঙ্গে জুড়ে দিলাম এইচ। যখনই বন্ধন করবে সিঙ্গেল বন্ড হবে, ওতে লেগে গেলে তাহলে এর মাথায় মাইনাসও থাকবে না, এর মাথায় প্লাসও থাকবে না, ইকুয়াল টু ইচ আদার। একইভাবে কার্বনে কাকে বসাবো রে? সিএনকে বসাবো। হ্যাঁ, তাহলে দুজনের প্লাস আর মাইনাসটা সমানে সমান। এটাই অর্গানিক। ঘাটতি আর বাড়তি যদি পরস্পরের সঙ্গে যুক্ত হয়, দুজনেরই অতিরিক্ততা বা ঘাটতিটা পূরণ হয়ে গেছে, কেউ বেশিও নয় কেউ কমও নয়। আচ্ছা, পাশে কম্পাউন্ডটার নাম আমরা লিখে দিই, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। এই যে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের একটা মস্ত বড় অ্যাপ্লিকেশান, যে বিক্রিয়কে বিকারক যদি দেওয়া হয়, যদি দেখতে পাও বিক্রিয়কে ডবল বন্ড আছে, ডবল বন্ডটা ভেঙে প্লাস আর মাইনাস হবে, বিকারকটাও একইভাবে দুটো পার্টে ভেঙে গিয়ে প্লাস আর মাইনাস, প্লাসের সঙ্গে মাইনাস যোগ হবে, মাইনাসের সঙ্গে প্লাস যোগ হবে, দিলে ডান দিকের উত্তরটা তুমি পেয়ে যাবে। কিন্তু যেটা উত্তর হবে প্রোডাক্ট, তাতে যেন কোনো প্লাস বা মাইনাস না থাকে, কারণ সেটা প্রসম হয়ে গেছে, সেটা প্রসম। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা বসাই। আচ্ছা, CH3 CH, ডবল বন্ড, ডবল বন্ড CH2, এইরকম একটা যৌগ আছে, CH3 CH ডাবল বন্ড CH2। হ্যাঁ, তাতে তুমি দিয়ে দিয়েছো এই বিকারকটা, কি বিকারক? আচ্ছা, Br2। সহজ করে এখন শিখি, পরে যখন আবার রিয়াকশান পার্টে যাব তখন তো অনেক কিছুই শিখতে হবে। Br2 বিকারকটা আমরা কি দিয়ে দিয়েছি? Br2। উল্টো মুখে চিহ্ন দেওয়ার দরকার নেই, সেটা কেউ দেখতেও চাইছে না। তুমি বিকারক সরিয়ে নিয়েছো, যেটা প্রশ্ন সেটাই উত্তর হয়, এটা কেউ দেয় কখনো? বিকারক দিলে উত্তরটা কি হবে সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, প্রথমে আসো, এই যে বিকারকটা লিখেছো Br2, এতে আছে দুটো Br পরমাণু, একই ব্যক্তি দুবার আছে। যখন একই ব্যক্তি দুবার থাকবে, একজন প্লাস হবে আর একজন মাইনাস হবে।
এই যে এর ব্র্যাকেটে বি আর প্লাস আর বি আর মাইনাস, একই ব্যক্তি প্লাস মাইনাস, কোনো ঝঞ্ঝাট নেই, ওটাই প্লাস ওটাই মাইনাস, কিন্তু এদিকটা আগে দেখতে হবে। হ্যাঁ, কে প্লাস হয় কে মাইনাস হয়, তাহলে এ পাড়াতে এসে ডান দিকে CH3CH এক বন্ধন CH2, ডবল বন্ডটা লিখবে না, ওর তো পাই বন্ধনটা ভেঙে গেছে, ডবল বন্ডটা লিখলাম না, দিয়ে কার মাথায় প্লাস, এই CH এর কার্বনে লিখো প্লাস, CH2 কার্বনে লিখো মাইনাস। আচ্ছা, এগুলোর আস্তে আস্তে তো অর্গানিক আমাদের শুরু হয়েছে, নিশ্চয়ই পরপর পরপর করে আরও অনেকটাই বেশি আমরা শিখতে থাকবো। এখন এই মধ্যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে যে প্লাস তাতেও লাগবে বি আর মাইনাস, আর যে মাইনাস তার সঙ্গে লাগবে বি আর প্লাস, তাহলে উত্তর লিখতে নিশ্চয়ই কোনো বাধা আসবে না। CH3CH Br CH2 Br। CHBr বলুন CH2 Br। ওকে, আচ্ছা, এটাই, এই হচ্ছে অল ডিটেলস বলুন ইলেকট্রোমারিক এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে সিগমা বন্ধনটা ভেঙে প্লাস আর মাইনাস, আর ইলেকট্রোমারিক এফেক্ট হচ্ছে পাই বন্ধনটা ভেঙে একজনের মাথায় প্লাস আর একজনের মাথায় মাইনাস, এটাকেই আমরা বলি ইলেকট্রোমারিক এফেক্ট। ঠিক আছে, এটাই এর অ্যাপ্লিকেশান। এবারে আসি 3 নম্বর, এটার নাম লিখুন 1 2 3, জৈব যৌগের নাম দিয়ে লিখতে হবে। 1,2 ডাইব্রোমোপ্রোপেন, IUPAC নাম আগে চ্যাপ্টারে শিখে এসেছো। ডাইব্রোমোপ্রোপেন ছিল প্রোপেন, যার 1 আর 2 কার্বনে দুটো বিআর লিখে এসেছে। ওকে, আচ্ছা আসি এবার 3 নম্বরে। শোনো, অর্গ্যানিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে রেজোনেন্স, আজকে যেটা শুরু হচ্ছে রেজোনেন্স। এখন বাধ্য অনলাইন সিস্টেমে পড়াচ্ছি রেজোনেন্স, কিন্তু জানি না এটা কতটা কার্যকর হবে। আবার যখন সেই ফেস টু ফেস পড়ানো শুরু হবে, মানে বোর্ডে যেটা বলা হয়, আবার রেজোনেন্স পড়ানো, তাই এটা আমরা যতটা শিখতে পারি নিশ্চয়ই শিখব। মনে রাখবে এটা আবার পরের দিনও পড়ানো হবে, সে যেমনই হোক আর যাই হোক। অন্য চ্যাপ্টার যেমনভাবেই শেখাতে পারি না কেন, অর্গ্যানিকটাতে আমাদের দুর্বলতাটা যেন না প্রকাশ পায় এই কঠিন সময়ের মধ্যে। ঠিক আছে, তাই রেজোনেন্স আবার নেক্সট টাইম নিশ্চয়ই আমাদের জন্য আছে, জুলাই মাস থেকেই বলা যেতে পারে। রেজোনেন্স অর্গ্যানিকের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে রেজোনেন্স। অর্গ্যানিকের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট বলো রেজোনেন্স। কিছু স্ট্রাকচার ড্র করা আমাদেরকে শিখতে হবে, স্ট্রাকচার ড্রটা শিখতে হবে। রেজোনেটিং গঠন আজকেও খানিকটা হবে, পরের দিন পরপর চলতে থাকবে। যতটা সম্ভব আমরা রেজোনেন্সটা একটু শেখার চেষ্টা করব, যে এটা আদপে কি বলতে চেয়েছি। আর এটাই বাড়িতে গিয়ে 1-2 বার তো নিশ্চয়ই প্র্যাকটিস করতে হবে। উদাহরণের শেষ নেই, তোমাকে মানে কি আমি 25টা 30টা 50টা উদাহরণ করে দিই, কখনো বলবো এর শেষ নেই। তোমার মাস্টারমশাই তার বাইরে একটা ভেবে চিনতে দিলেও দিতে পারে, কিন্তু তার পদ্ধতি একটা। তাই প্রসিডিওরটাতেই আমরা বেশি নজর দেব। আর যেই উদাহরণ দিক না কেন সেটা নিয়ে আমাদের কোনো বাধা থাকবে না। উদাহরণ একের জায়গায় একাধিক হতেই পারে, অসংখ্য হতে পারে, কিন্তু এটা কখনো আলাদা হবে না যে এই যৌগটা আমি বাড়িতে প্র্যাকটিস করে এলাম আর একটা নতুন যৌগ আমাদেরকে দিয়ে দিয়েছি, তাই এটা পারলাম সেটা পারলাম না, এই চিন্তাধারাটা যেন একেবারে আমাদের মধ্যে না আসে। আমরা সবটাই পারবো যদি ঠিকঠাক করে তার পদ্ধতিটা আমরা শিখে ফেলতে পারি, হাতটা ঠিক মতো যদি ঘোরাতে পারি। ওকে, আচ্ছা, রেজোনেন্স কি? আমাদের জীবনেও একটা বড় রেজোনেন্স কাজ করছে, আমাদের জীবনটাও একটা রেজোনেন্স। আমরা অর্গ্যানিক রেজোনেন্স শিখবো ঠিকই, বাস্তবে রেজোনেন্সটাও আমাদেরকে জানতে হবে। আচ্ছা, যদি কেউ বললো বেনজিনের গঠন আঁকো, বেনজিন, এই যে বেনজিনের গঠনটা আঁকছি দেখি। বেনজিন বলা মাত্র স্টুডেন্ট এঁকে বসলো কি না, এই গঠনটা আঁকলো। ওকে, দেখা যায় পাশের কয়েকজন স্টুডেন্ট
আর একটা বেঞ্জিনের গঠন আঁকলো। আমি যখনই বললাম যে বেঞ্জিনের গঠন সংকেতটা আঁকো, একটা ক্যাটাগরি স্টুডেন্ট এই গঠনটা আঁকলো, আর পাশের কয়েকজন স্টুডেন্ট আর একটা গঠন আঁকলো। এইটা আমাদের বইতেও দেখতে পাবো, বেঞ্জিন বললে কখনো এই গঠনটা আঁকা আছে, কখনো এই গঠনটা আঁকা আছে। তাহলে তুমি প্রশ্ন করবে কোনটা বেঞ্জিন, এটা না এটা? দেখা যায় এটাও বইয়ের কোনো জায়গায় লেখা আছে, মাস্টারমশাই লিখেছেন, এটাতেও আমরা লিখেছি বা এটা আমাদের বইতে আছে। তার নাম যদি একটা হয় তাহলে গঠন একটা হওয়া উচিত, কি? কিন্তু দেখা যাচ্ছে দুটোই পসিবল, দুটোই পসিবল। যেমন ধরো এই যে আমরা দুর্গা ঠাকুর দেখতে যাই, তাই তো নাকি? আমরা হচ্ছে প্যান্ডেল থেকে বেরিয়ে এসে সেই একই কথা বলি, কি না দুর্গা ঠাকুর দেখতে গিয়েছিলাম। তাহলে ওই যে আগের দিনেরই উদাহরণ, নাম যদি একই হয়, তুমি তো সেই একই নামই বললে যে এই ঠাকুরটা আমি দেখতে গিয়েছিলাম, তাহলে তুমি এতগুলো সহস্র প্যান্ডেল রাউন্ড দিচ্ছ কেন? নাম যদি তার একটাই হয় তাহলে তুমি পাশের প্যান্ডেলে, গ্রামের প্যান্ডেলে যা দেখলে, দূরে বা টাউনশিপে বা রাস্তায় বেরোলে সেই একই তো, কিন্তু তোমার চোখেই প্রতিমাগুলো একই লাগছে। কিন্তু বেরিয়ে এসে তুমি একটাই নাম বললে, ওই ঠাকুরটা, কেউ বললে না যে ভূত দেখতে গেছে, নাম একটাই বলেছে। তাহলে নাম যদি একই হয়, এদের প্রতিচ্ছবিগুলো না, এগুলো আমাদের চোখে প্রত্যেকটাই আলাদা লেগে যাচ্ছে। কোথাও ডেকোরেশনের আলাদা, প্যান্ডেল আলাদা, যাই হোক পুরো ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের কাছে কি লেগে যাচ্ছে, আলাদা লেগে যাচ্ছে। অথচ নাম বলার সময় একটাই বলছি। এটার অর্থ একটা রূপ একাধিক রূপে বিন্যস্ত হতে পারে, বা আমরা ধরো একাধিক রূপে তাকে দেখতে চাই। আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা তো মূর্তি পূজায় বিশ্বাস করি, তাই বিভিন্ন টাইপের মূর্তি মানুষের একটা প্রতিচ্ছবিকে তুলে ধরার চেষ্টা করি। কখনো সেটা মানে কি অতি রক্ষণাত্মক ভঙ্গিতে দেখা যায়, কখনো একটা সহজাত ভঙ্গিতে দেখতে পাওয়া যায়, সেইগুলোই মূর্তির আকারে প্রকাশ করা হয়। এটা আমাদের মনের একটা বহিঃপ্রকাশ। আসলে সব ঈশ্বরই এক। এই যে কোনো বামন ঠাকুর ধরো পূজা করতে গিয়েছি, তাই তোমার ধরো সেই দিন সরস্বতী পূজা আছে, সে কোনোভাবে এটা ভুলে গেছে, মন্ত্রটা ভুলে গেছে, তার মন্ত্রটা মনে নেই, লক্ষ্মীর মন্ত্রটা মনে আছে, কোনো ক্ষতি নেই। কোনো ক্ষতি আছে কি? পাশের জন ধরে ফেললো, হায় স্যার মা ঠাকুর এই মন্ত্রটা হওয়া উচিত, এইটা হয়ে গেছে। কেন? ঈশ্বর এক অদ্বিতীয়, যে নামেই ডাকি না কেন সবটা একটাই অর্থ বোঝাচ্ছে, তাই না? তো সবটাই তো একই। আমরা শুধু কল্পনা করি যে একে এইরকম, এ হচ্ছে আমাদের বিদ্যার আরাধ্যা, তাই একে আমাদের এই রকমভাবে কল্পনা করা উচিত। কিন্তু পরে ভাবলাম, আরে ঘুরিয়ে ফিরিয়ে তো এরা তো সবই একটা জায়গা থেকেই পৌঁছেছে, তাই না? যাকেই আমরা নম করি না কেন ও ইকুয়াল টু ইচ আদার, সবাই সমান। এটা একটা বড় মাপের রেজোনেন্স। এও বেঞ্জিন, এটাও বেঞ্জিন। অরিজিনাল বেঞ্জিন কি না, বলছে কোনো একটি জৈব যৌগের একটি গঠন বা কোনো একটি সমযোজী যৌগের একটি গঠন তার সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না। ওই যৌগটি থেকে দুই বা ততোধিক নতুন নতুন গঠনাকৃতির সৃষ্টি করা হয়, যার প্রত্যেকটি যৌগটির কোনো না কোনো ধর্ম ব্যাখ্যা করতে পারে। ধরো বেঞ্জিনের মোট 12টা ধর্ম আছে। টোটাল কটা? 12টা। এই গঠনটা তার 6টা ধর্ম ব্যাখ্যা করতে পেরেছে, আর বাকি 6টা ধর্ম এই গঠনটা ব্যাখ্যা করতে পারছে। তাহলে তোমাকে যদি বেঞ্জিন বলে ডাকতে হয়, তাহলে বলবে ওর মধ্যে এমনই গঠনটা হওয়া উচিত যে 12টা ধর্মই ব্যাখ্যা করতে পারবে। তার নাম যেমন, তার কর্তব্যটা তাই হওয়া উচিত। তোমার নামের এগনেস্টে বলা আছে সমস্ত প্রপার্টি তোমার ব্যাখ্যা হওয়া উচিত। তাহলে এই গঠনটা নিশ্চয়ই বেঞ্জিনের প্রকৃত গঠন নয়, বা এটাও বেঞ্জিনের প্রকৃত গঠন নয়। কোনটা প্রকৃত গঠন? না, যে গঠনটাতে তার সমস্ত ধর্ম ব্যাখ্যা করা যায়, সমস্ত ধর্ম ব্যাখ্যা করে যায়। আসলে এই দুটোকে জুড়ে দিলে একটা গঠন পাবে, তারই মধ্যে এ দুটো রূপই লুকিয়ে আছে, সেটাতেই তার 12টা ধর্মই কি হয়? ব্যাখ্যা করা যায়। তখনই আমরা বলি এই ঘটনাটাই হচ্ছে রেজোনেন্স। এই ঘটনাটাকেই কি বলে ডাকে? রেজোনেন্স। কোনো একটি যৌগের একটি গঠন তার সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না। ওই যৌগটি থেকে এক বা একাধিক
কিছু নতুন নতুন গঠনাকৃতি সৃষ্টি করা যায়, যার প্রত্যেকটি যৌগটির কোনো না কোনো ধর্ম ব্যাখ্যা করতে পারে। সবকটি গঠনকে একত্রিত করলে তুল্য যে গঠনটি পাওয়া যায়, তুল্য মানে সমষ্টি, সমষ্টিগত যে গঠনটি পাওয়া যায় সেই গঠনটি যৌগটির সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে। এই ঘটনাটাকে বলে রেজোনেন্স। আর এই যে প্রত্যেকটি পৃথক পৃথক গঠন আমরা পাবো, এদের প্রত্যেকটাকে বলে রেজোনেটিং গঠন, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আর ওভারঅল যে গঠনটা পাবো, সমষ্টিগত যে গঠনটা পাবো, তাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। তাদের সেই গঠনটাকে বলে রেজোনেন্স হাইব্রিড। তাহলে যদি বলা হয় যৌগটার প্রকৃত গঠন কোনটা, না রেজোনেন্স হাইব্রিডই যৌগটির অরিজিনাল গঠন। আর প্রত্যেকটি সেপারেট যে গঠন, এগুলোকেই আমরা কি বলে ডাকি, ক্যানোনিক্যাল গঠন বা রেজোনেটিভ গঠন। আচ্ছা, আমাদের জীবনের সঙ্গে রেজোনেন্সের একটু মিলটা আগে দেখে নিই, তাই তো? আমরা প্রত্যেকেই হচ্ছে ক্যানোনিক্যাল গঠন, রেজোনেটিভ গঠন। কেন? আমরা প্রত্যেকে এক একটা নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী করি, আমরা যে 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 ধর্মেই থাকি না কেন, কিন্তু আমাদের আদর্শরূপে একজন আছেন যার মধ্যে সমস্ত ধর্ম সমানে স্থান পেয়েছে। এই যে ঘাট তুলে দেখে নাও, তার প্রতিবিম্ব সামনেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, যিনারা আমাদের আদর্শ, যে তার কাছে সবটাই সমান, সমস্ত ধর্মের সমষ্টি তার নিজের মধ্যে আছে। কিন্তু আমরা এক একটা পৃথক গঠন, আমরা যে যেখানে যে ধর্মেই বিশ্বাস করি না কেন, আমরা একটাতেই থাকি, একাধিকটাতে কখনো থাকি না। আমরা কেউ মন্দির বা মসজিদ বা গির্জা, বা কেউ গাছতলাতে বসে গৌতম বুদ্ধ, তাই তো? বট গাছের তলা হলেই গৌতম বুদ্ধ। এটা হচ্ছে ক্যানোনিক্যাল গঠন। কিন্তু আদর্শগত যেটা হয়, যে যার মধ্যে সমস্ত ধর্মই সমানে স্থান পেয়েছে, তিনিই হচ্ছেন আমাদের আদর্শ, তিনিই প্রকৃত গঠন, সেটাকে আমরা বলি রেজোনেন্স হাইব্রিড। আর এই পুরো ঘটনাটাকে বলা হয় রেজোনেন্স। তাহলে রেজোনেন্স কাকে বলে, না কোনো একটি যৌগের একটি গঠন তার সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারে না, ওই গঠন থেকে দুই বা ততোধিক নতুন নতুন গঠনাকৃতি সৃষ্টি করা যায়, যার প্রত্যেকটি যৌগটির কোনো না কোনো ধর্ম ব্যাখ্যা করতে পারে। সবকটি গঠনকে একত্রিত করলে তুল্য যে গঠনটি পাওয়া যায়, সেটি যৌগটির প্রকৃত গঠন সংকেত নির্দেশ করে। এই ঘটনাকে বলে রেজোনেন্স। আর প্রত্যেকটি পৃথক পৃথক গঠনকে বলা হয় রেজোনেটিং গঠন, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আর মোট সমষ্টিগত যে গঠনটা পাচ্ছি তাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড, বা বাংলায় অনেকে বলে রেজোনেন্স সংকর বলে রেজোনেন্স হাইব্রিড টাইপ বহুল পরিচিতটা। এটাই রেজোনেন্স, এটাই রেজোনেন্স। তাহলে আমরা জীবনে চেষ্টা করব অর্গ্যানিকের রেজোনেন্সটা যেমন শিখতে পারা, ভবিষ্যতে আমাদের জীবনে রেজোনেন্সটাও অটুট রাখা, তাই তো নাকি? আমরা চেষ্টা করব যে আমাদের একটাই ধর্ম আছে, সেটা হচ্ছে মানব ধর্ম। আমরা একটাই পরিচয়ে পরিচিত, সেটা হচ্ছে আমরা মানুষ, তাই তো নাকি? যদি কখনো আমরা পরস্পরের সঙ্গে পার্থক্যটা বেশি মাত্রায় গড়ে যায়, সবটাই একই থাকবে, শুধু সামনে একটা অযোগ হয়ে যাবে, তাই না? এটাই হচ্ছে রেজোনেন্স। আচ্ছা, প্রথমে আসা যাক। রেজোনেন্সের অনেক গল্প, অনেক ইতিহাস পরপর আসবে। প্রথমে তোমাকে শিখতে হবে রেজোনেটিং গঠন কী করে ড্র করতে হয়। এর অ্যাপ্লিকেশন অতি বৃহৎ, কিন্তু আগে তোমাকে শিখতে হবে রেজোনেটিং গঠন কিভাবে অঙ্কন করা যায়। তাই আগে আমরা ওখানে পৌঁছাই। প্রথমে আসি রেজোনেটিং গঠন নির্ণয়ের শর্ত। রেজোনেটিং গঠন অঙ্কনের শর্ত। কোন কোন কন্ডিশনটা তোমার মাথায় থাকবে রেজোনেটিং গঠন অঙ্কনের ক্ষেত্রে? অঙ্কনের শর্ত, এই ক্রাইটেরিয়াগুলো মাথায় নিয়ে আমরা রেজোনেটিং, এটা পরীক্ষায় থাকবে না, এটা তোমার মাথায় থাকবে যে এইগুলো মেনটেন করে আমরা রেজোনেটিং গঠনে পা করব, তাই তো? কোনো একটা যদি ব্রেক করে যায়, দেখা যাবে গঠনটা আমরা উল্টে ফেলেছি, ভুল করে বসেছি। আচ্ছা, প্রথম 1 নম্বর গঠনে, প্রথম গঠন রেজোনেটিং গঠনে পরমাণুর অবস্থান
পরমাণুর অবস্থান সর্বদা অপরিবর্তিত থাকে, সর্বদা অপরিবর্তিত থাকে, সর্বদা অপরিবর্তিত। আচ্ছা, ব্র্যাকেটে খুব ইংরেজিতে এই টার্মটা ব্যবহার করা হয়, বেসিক স্ট্রাকচার সেম, বেসিক স্ট্রাকচার সেম। আচ্ছা, মানেটা কি বলছি দেখো, বেসিক স্ট্রাকচার সেম। আচ্ছা, তুমি একটা গঠন ধরো, এদিকে এ আছে, এদিকে বি আছে, এদিকে সি, এই একটা গঠন আছে। এটা বলছে তোমাকে একটা গঠন পরীক্ষার প্রশ্নে দিয়েছে, তারপরের গঠনগুলো তুমি আঁকতে শুরু করবে, এটাই তো। একটা গঠন থেকে পরবর্তী গঠনে যাই পরিবর্তন করো না কেন, যে পরমাণু যেখানে আছে পরের গঠনে সেই পরমাণুকে সেখানেই রাখতে হবে। কোনো পরমাণু যেন জায়গা না চেঞ্জ করে। ধরো এ বি সিটাকে উলট পালট করে দিলে, সিকে এর জায়গায়, এ কে বির জায়গায়, বি কে সির জায়গায়, এটা আমাদের উদ্দেশ্য নয়। পরমাণুটা নিজের জায়গা চেঞ্জ, মানে খুব বাংলা করে বলা হয়, ধরো এটা হচ্ছে হাতি, পরের গঠনে মনে হবে যেন ওটা হাতি, সে যেন মশা না হয়ে যায়। পরমাণু চেঞ্জ করে দিলে দেখা যাবে তার রূপটাই চেঞ্জ হয়ে গেছে, ওটা রেজোনেন্স নয়। যে যে রূপেই ছিল পরবর্তী গঠনগুলোতেও সেই রূপটাই প্রায় আমাদের চোখে পড়বে। মানে এটাকে বলে সিগমা ফ্রেম বলে বলা হয়। ফ্রেম স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচারটা যেন একই থাকে, যে পরমাণু যেখানে ছিল তাকে সেখানেই তোমাকে লিখতে হবে। সে 5টা 6টা যটা গঠনই তুমি অঙ্কন করো না কেন, কোনো পরমাণু যেন জায়গা না পরিবর্তন করে। তাহলে কি পরিবর্তন করবে সেটা এরপরে আসবে। 2 নম্বরে, একটা গঠন থেকে আরেকটা গঠন তো চেঞ্জ হবে, চেঞ্জটা কোন জায়গাতে আমরা পাবো দেখি। প্রতিটি পরমাণুর যোজ্যতা অপরিবর্তিত থাকে, প্রতিটি পরমাণুর যোজ্যতা অপরিবর্তিত থাকে। আচ্ছা, ব্র্যাকেটে লুইস ডট স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার আমরা ক্লাস 10-এ যেইটুকু নাম শুনে এসেছি, এই যে সমযোজী বা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে লুইস ডট গঠন, মানে প্রত্যেকটা গঠন লুইস ডট গঠন হতে পারে। যেমন দেখো, কার্বনের যোজ্যতা আমরা এ পর্যন্ত পড়েই আসছি, চিরকাল পড়তে থাকবো, 4। এমন কোনো গঠন তুমি অঙ্কন করবে না যে কার্বন কোথাও 3 বা 5 হয়ে গেছে, এটা একেবারে কেমিস্ট্রিগত দিক থেকে বৈপরীত্য, যে এটা যেন না হয়। যে পরমাণুর যে যোজ্যতা হওয়া উচিত তার সেই যোজ্যতা যেন থাকে। হ্যাঁ, কার্বনের 4, সমস্ত গঠনে তার 4ই ধরা পড়বে, 4-এর বেশিও নয় তো কমও নয়। যোজ্যতা যোজ্যতা অনুসারে হবে, পরমাণুর অবস্থান যেমনটি ছিল সেই মতন থাকবে, এদের যেন কোনো চেঞ্জ না হয়। তাহলে চেঞ্জটা কি আসবে 3 নম্বরে? কেবলমাত্র 3 নম্বর পয়েন্টে, কেবলমাত্র পাই ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটে, পাই ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটে, কেবলমাত্র পাই ইলেকট্রনের বলো পুনর্বিন্যাস। মানে এই জন্য রেজোনেন্স ইজ নাথিং বাট এ রিঅ্যারেঞ্জমেন্ট অফ পাই ইলেকট্রন। রেজোনেন্স আর অন্য কিছু নয়, শুধুমাত্র একটা যৌগের পাই ইলেকট্রনের পুনর্বিন্যাস। আচ্ছা, পুনর্বিন্যাসের রীতিটা কি দেখি। পুনর্বিন্যাস বলতে আমরা কি বুঝি? পুনর্বিন্যাস হচ্ছে স্থান পরিবর্তন করে, এক জায়গায় ছিল তাকে সরিয়ে আর একটা জায়গাতে নিয়ে গেছি, তাই তো নাকি? খুব সহজ করে একটা পুনর্বিন্যাসের উদাহরণ বলা যেতে পারে। ধরো দুটো 2 সিটের সিট, আমরা যে গাড়িতে যাই 2 সিটের সিট, একটা সিটে দুটো হ্যাভি ওয়েট পার্সন বসেছে, আর একটা সিটে দুটো লো ওয়েট পার্সন বসেছে। লো ওয়েট নিয়ে কোনো সমস্যা নেই, তারা দিব্যি ঠিক আছে। হ্যাভি ওয়েট নিয়ে বরঞ্চ অনেক বেশি সমস্যা হচ্ছে, ড্রাস্টিক কন্ডিশান, দুজনেই সমস্যা ফিল করছে। তাহলে এই অবস্থায় তোমাকে পুনর্বিন্যাস ঘটাতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট কি না, একটা লো আর একটা হাই স্থান পরিবর্তন করে দেখো, একেবারে আগের যে স্থায়ী রূপটা পেয়ে গেছে, আগের থেকে অনেক স্থায়ী রূপ পেয়ে গেছে। আমাদের জীবনে পুনর্বিন্যাসের একটা বড় ভূমিকা। তোমাকে যদি এখনই বলে যে বাসটা পুরোটা ভিড়, ছাদের উপরে যাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, আমরা পারবো? যে ওটা পুনর্বিন্যাস ঘটাতে, ওটা অত্যন্ত অস্থায়ী, অনেক বেশি
কঠিন অবস্থা, ওকে সরিয়ে নিয়ে এসে দেখা যাচ্ছে কি না ভেতরের দিকে সে দাঁড়িয়েও যদি যাওয়া যায়, আগের চেয়ে স্থিতিশীল অবস্থা, আগের থেকে স্থিতিশীল অবস্থা। বর্তমান যে সিচুয়েশন আমাদের জীবনে ঘটে যাচ্ছে এই যে পরপর 3-4 মাস, এটা হচ্ছে একটা কঠিন অবস্থা। একে সরিয়ে যখন ভালো অবস্থায় আমরা পৌঁছবো বা যেতে যাচ্ছি, তখন বলবো এইখানেই না পুনর্বিন্যাস হচ্ছে, খারাপ ছিলাম ভালো অবস্থার দিকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড রিঅ্যারেঞ্জমেন্ট। এটাই হচ্ছে পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস হচ্ছে স্থান পরিবর্তন করানো। এখানে পাই ইলেকট্রন স্থান পরিবর্তন করেছে, অন্য জায়গাতে দেখবে একটা গ্রুপ এক জায়গা থেকে লাফিয়ে আর একটা জায়গায় চলে এসেছে, এটাকে আমরা বলি তার পুনর্বিন্যাস ঘটেছে। হ্যাঁ, কি ঘটেছে? পুনর্বিন্যাস ঘটেছে। শুধুমাত্র যে সমস্ত যৌগে পাই ইলেকট্রন থাকিবে, কেবল পাই ইলেকট্রন, তাদেরই জায়গা পরিবর্তন করে, ইলেকট্রনটা এখান থেকে আরেকটা জায়গায় সরিয়ে দিলাম, সেখান থেকে আরেকটা জায়গায় সরিয়ে দিলাম, স্থান পরিবর্তন করানো হবে, এটাকেই আমরা বলবো রেজোনেন্স। তাহলে কি এইটা দাঁড়াচ্ছে না যে যৌগে পাই বন্ধন নেই, রেজোনেন্সের কোনো গল্প সেখানে আসে না। হ্যাঁ, যার পাই বন্ড নেই তার রেজোনেন্স নিয়ে কোনো প্রশ্নই নেই, আগে পাই বন্ধন তারপরে তো রেজোনেন্স। ওকে, রেজোনেন্স ইজ নাথিং বাট এ রিঅ্যারেঞ্জমেন্ট অফ পাই ইলেকট্রন। এটা আর অন্য কিছু নয়, পাই ইলেকট্রনের পুনর্বিন্যাস ঘটানোটাই রেজোনেন্স। আমরা সেটাই ঘটাবো এখানে। পরমাণুর জায়গা পরিবর্তন হবে না, পরমাণুর যোজ্যতা পরিবর্তন হবে না, হবে পাই ইলেকট্রনকে এক জায়গা থেকে আর একটা জায়গায় সরানো। আচ্ছা, বাকি 4 নম্বরে রেজোনেটিং গঠনে অন্তর্ভুক্ত, রেজোনেটিং গঠনে অন্তর্ভুক্ত প্রতিটি পরমাণু একই সমতলের অবস্থান করে। রেজোনেটিং গঠনে অন্তর্ভুক্ত প্রতিটি পরমাণু একই সমতলে অবস্থান করে। আচ্ছা, ব্র্যাকেটে ইন প্লেন স্ট্রাকচার, ইন প্লেন স্ট্রাকচার এর গল্পটা আগে একটু বলে দেওয়া যাক। এই যে যত দিন গড়াবে তো আমরা অর্গ্যানিকলি আরও নতুন নতুন কিছু শেখার জন্য যে প্রস্তুত থাকবো। শোনো, অসমতল কেবলমাত্র হয় যদি কার্বনের সংকরায়ন sp3 হয়, কেবল sp3, প্রথম অধ্যায়ের পড়া। sp3 হলে সেটা কখনো সমতলে থাকে না, সেটাই অসমতলে হয়। আর এখানে বলছে যতটা অংশ সমতলে থাকবে ততটা অংশে রেজোনেন্স। এই তো খাতার পৃষ্ঠাটা একটা সমতল, তাহলে যতগুলো পরমাণু এই লেভেলে থাকবে তুমি ওইটুকু জায়গাতে রেজোনেন্স করবে। রেজোনেন্স ততটা জায়গা জুড়ে হবে যতটা জায়গা কিসে থাকবে? সমতলে থাকবে। যে সমতল থেকে বাইরে বেরিয়ে গেছে তার জন্য রেজোনেন্স নয়। তাহলে কে বেরিয়ে যায় না? যার পাই বন্ধন থাকে না, দ্যাট ইজ যেখানে কার্বনের সংকরায়ন কেবল sp3। পাই বন্ধন কোথায় থাকে না? কার্বনের যেখানে সংকরায়ন, কি সংকরায়ন হয়? sp3। আর sp3-তে পাই বন্ধন নেই, তার রেজোনেন্সের কোনো গল্প নেই। তাহলে কার্বনের সংকরায়ন যখন sp2 অ্যান্ড sp, কটা সংকরায়ন হবে? দুটো, sp2 আর sp। বাংলা কথা, কার্বনে যখন ডবল বন্ড আর ট্রিপল বন্ড লেগে থাকে, এই হচ্ছে তার পরিষ্কার কথা। এই তো তাদেরই রেজোনেন্স। আর তো আগেই তো বলে দেওয়া হয়েছে যে পাই বন্ধন যেখানে, রেজোনেন্স সেখানে। কার্বনে সিগমা বন্ধন থাকলে কোনো রেজোনেন্স হবে না, সিগমা বন্ধনেরই সংকরায়ন হয় sp3। sp3 নো রেজোনেন্স, sp2 অ্যান্ড sp কমপ্লিট রেজোনেন্স। ওকে, এই 4টা শর্ত মাথায় নিয়ে আমরা রেজোনেটিং গঠন অঙ্কনের জন্য যাব। এসো, তাহলে আমরা এই 4টা শর্তকে মাথায় নিয়ে রেজোনেটিং গঠনের জন্য যাব, তাই তো? তাহলে কোনো পরমাণু যেন জায়গা না চেঞ্জ করে, কোনো পরমাণুর যোজ্যতা যেন না পরিবর্তিত হয়, শুধুমাত্র পাই ইলেকট্রনকে এক জায়গা থেকে কি আর একটা জায়গায় পাঠানো। আচ্ছা, এবারে আসা যাক। এর প্রশ্নটা দুটো চ্যাপ্টারে হয়, তোমার বইতে এক জায়গাতে আছে কিন্তু প্রশ্নটা এক জায়গাতে নয়। জৈব রসায়নে জৈব যৌগের পর রেজোনেন্সের প্রশ্ন, আর যখন রাসায়নিক বন্ধন পড়ানো হবে কেমিক্যাল বন্ডিং, সেখানেও একই রেজোনেন্স।
সেখানে অজৈব যৌগের উপর প্রশ্ন, কিন্তু আমরা দু জায়গায় নয়, আমরা এখানেই অজৈব জৈব সবটার উপরেই রেজোনেটিং গঠন এবং তার রিলেটেড প্রশ্নগুলো পরপর জানব। পরীক্ষায় দু জায়গায় প্রশ্ন থাকতে পারে, কেমিক্যাল বন্ডিংয়েও থাকবে প্লাস অর্গ্যানিকেও থাকবে, কিন্তু পড়াটা দু জায়গায় নয়, পড়াটা এক জায়গাতেই হবে। ওকে, এখানেই অজৈব যৌগেরও উদাহরণ দিয়ে শিখবো প্লাস জৈব যৌগের। আসলে পদ্ধতি সকলের জন্য একই, যৌগটা জৈবও হতে পারে অজৈবও হতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসা যাক রেজোনেটিং গঠন যেসব ক্ষেত্রে সম্ভব। রেজোনেটিং গঠন যেসব ক্ষেত্রে সম্ভব রেজোনেটিং গঠন যেসব ক্ষেত্রে সম্ভব। ওকে, আচ্ছা, এই যে 1 নম্বরে আছে, খুব ছড়ার মতন করে বলা, ডবল সিঙ্গেল ডবল, যেমনটা লেখা আছে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড। 2 নম্বরে ডবল সিঙ্গেল ট্রিপল, ডবল বন্ড সিঙ্গেল বন্ড ট্রিপল বন্ড। 3 নম্বরে ডবল সিঙ্গেল প্লাস, প্লাস দিয়ে একটা রাউন্ড ঘুরিয়ে দাও, আধানটা সবসময় গোল ঘুরিয়ে দিতে হবে, ডবল সিঙ্গেল প্লাস। 4 নম্বরে ডবল সিঙ্গেল মাইনাস, ডবল সিঙ্গেল মাইনাস। আর 5 নম্বরে ডবল সিঙ্গেল লোন পেয়ার, দুটো ইলেকট্রন দিয়ে রাউন্ড করি, ডবল সিঙ্গেল লোন পেয়ার। আচ্ছা, কীটা বললাম, এটা দিয়ে আমরা এক এক করে শুরু করব। ডবল সিঙ্গেল ডবল, ডবল সিঙ্গেল ট্রিপল, ডবল সিঙ্গেল প্লাস, ডবল সিঙ্গেল মাইনাস, ডবল সিঙ্গেল ডট ডট, হ্যাঁ ইলেকট্রনকে ডট দ্বারা উচ্চারণ করা হয়, ডবল সিঙ্গেল ডট ডট। ওকে, এই কয়েকটা সিস্টেমে আমরা রেজোনেন্স শিখব, খুব ছড়ার মতন। তোমাকে একটা কম্পাউন্ড দিয়েছে, আগে কম্পাউন্ডটাতে দেখবে এই ছকের কোনো একটা নিশ্চয়ই মিলতে বাধ্য, তাহলে তার মতন করে রেজোনেন্স। তাহলে আমরা কোনো উদাহরণকে লক্ষ্য করে এগোবো না, আমরা প্রসিডিওরকে অবলম্বন করব। তোমাকে যে কম্পাউন্ডটা দিবে এদেরই মধ্যে কোনো একটা নিশ্চয়ই পদ্ধতি তার মধ্যে থাকবে, তাহলে এর যা উত্তর তারও সেই এক্স্যাক্টলি একই উত্তর আসবে। উদাহরণ অসংখ্য হতে পারে, তার চেয়েও বেশি আসতে পারে। ওকে, প্রথমে আসি টাইপ 1। হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেই টাইপটা দিয়েই আমাদের রেজোনেটিং গঠনটা শুরু করি। তাহলে রেজোনেটিং গঠন আগে স্ট্রাকচার ড্র করাটা শিখতে হবে, মাথা ঠান্ডাই আছে আমাদের। প্রথম টাইপটায় আসি, ডবল সিঙ্গেল মাইনাস, যেটা বেশি ব্যবহার হয় তার উপরে, ডবল সিঙ্গেল মাইনাসের। হ্যাঁ, আচ্ছা, আগে কলম চালাবে না, কিভাবে হাতটা ঘুরছে মাস্টারমশাইয়ের সেটা দেখো। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, আমরা শেখাই, আমরা তীর দিয়ে দেখাই, কিন্তু তুমি তীরটা লিখতেও পারো নাও লিখতে পারো, গঠন ঠিক থাকলে পুরো নাম্বার। ঠিক আছে, আমরা যেহেতু শিখাতে বসিয়েছি, আমরা তীর দিয়ে দেখাবো কিভাবে রোটেশনটা হচ্ছে, কিন্তু তুমি তীর দিয়ে নাও লিখতে পারো, উত্তর ঠিক থাকলেই পুরো নাম্বার পাবে। একটা গঠন 1 নাম্বার, কোনো একটা যৌগে যদি 3টে গঠন হয় তাহলে সেখানেই 2 নাম্বার। এই অর্গ্যানিক বা কেমিস্ট্রি খুব সহজে নাম্বার পাওয়া যায়, কোনো লিখতে হয় না। মাধ্যমিকে ভৌতবিজ্ঞান জব ইস্টা লেগেছে উত্তর লিখতে, এইচএসের উত্তর তার 4 ভাগের 1 ভাগ লাগে, বুঝছেন? ম্যাক্সিমাম 4 ভাগের 1 ভাগ। তাহলে বোথ সাইড যদি নেওয়া হয়, এই যে কেউ যদি আবার খুব সেরকম লিমিটেড মানে অল্প লিখে বা ছোট ছোট করে লিখে, তার এই বোথ সাইডেই 70 হয়ে যায়। হ্যাঁ, এখন তো সবে পড়তে শুরু করেছো, এইচএসের এবছর পরীক্ষাটাই কয়েকদিন পরে যখন হয়ে যাবে, আমি প্রশ্নটা নিয়ে এসে দেখাবো। প্রশ্ন পৃষ্ঠা সংখ্যা অসংখ্য, পৃষ্ঠার সংখ্যা যত ওখানে বাড়ে আমাদের এখানে উত্তরে পৃষ্ঠার সংখ্যা তত কমবে, একদম স্পেসিফিক এবং বলা হয় টু দি পয়েন্ট অ্যান্সার। এখানে কোনো মানে তথ্য ইতিহাস লেখার জায়গা থাকে না, অনেকে লিখতে চায়। আছে ভৌগোলিক কিছু পার্ট আমাদের এখানে আছে, পরিবেশ রসায়নে আছে গ্লোবাল ওয়ার্মিং, যেই দেখলো গ্লোবাল ওয়ার্মিং শুরু করে দিল, ক্লাস 10 ক্লাস 11 যা পড়েছে, আমার মনে হয় ওর খাতাতেই গ্লোবাল ওয়ার্মিংটা ঘটে যাচ্ছে। আসলে সেসবের কোনো দরকার নেই। কেমিস্ট্রি সবসময় কেমিস্ট্রিক্যাল উত্তরটা খুঁজে বেড়ায়, স্ট্রাকচার 1000টা কথা একটা গঠন দিয়েই বলে দেওয়া যায়। গঠন আছে আর কোনো কিছু
না বললেও দেখবে উত্তর তার অধিকাংশ হয়ে গেছে। স্পেসিফিক অ্যান্সারের জন্য আমরা সবসময় প্রস্তুত হই। হ্যাঁ, অর্গ্যানিক তো তাই, ওভারঅল কেমিস্ট্রিটাও সেই কথা বলছি যে এখানে এমন কিছু লিখতে হয় না, প্রশ্নকর্তা একাধিক প্রশ্ন দেবেন, স্ট্রাকচার সব পরপর মানে ডায়াগ্রাম করে দেখাতে হয়, কিন্তু উত্তর লেখার সময় দেখা যাচ্ছে একদম লিমিটেড এরিয়া আর কি। আর সবচেয়ে বড় কথা, অর্গ্যানিকের জন্য আরও লিমিটেড। অর্গ্যানিকের উত্তর একেবারে নির্দিষ্টই বলা যেতে পারে, অল্প একটু। আর ল্যাঙ্গুয়েজগত উত্তর খুব একটা উত্তর হয় না। আজকে যতটুকু পড়লে এই যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলা শুধু তোমার মনে রাখার জন্য, তুমি উত্তরগুলো এর উপরে আসবে, স্ট্রাকচার ড্রর উপরে আসবে। আচ্ছা, অ্যারো চিহ্ন দিয়ে যেটা শেখানো হচ্ছে ওটাও তুমি পরীক্ষায় করতে পারো, অ্যারো দিয়ে না করলেও ক্ষতি নেই, গঠনটা যেন ঠিক থাকে। অ্যারোটা আমরা শেখাচ্ছি কীভাবে উত্তরটায় তুমি পৌঁছলে, আর তুমি যদি অ্যাডাপ্টেড হয়ে যাও তাহলে দেখা যাবে আর অ্যারোর কোনো প্রশ্নই আসছে না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, অর্গ্যানিক যেদিন যতটা শিখবে, সে যতটাই হোক, বাড়ি থেকে ততটা প্র্যাকটিস করবে। বিশেষ করে আজ থেকে যেটা শুরু হলো, ওইটা যদি কোনোভাবে ডেফিসিয়েন্সি থাকে বা একটা সমস্যা থাকে, পরের দিন আগে ওইটাই বলবে যে আমাকে এইটা আগে ক্লিয়ার করতে হবে। এর এতটাই সমস্যা যে এই জায়গাটা যদি কোনোভাবে আমরা অ্যাফেক্টেড হই, তাহলে পরের জায়গাটাতে নিশ্চয়ই কোথাও না কোথাও বাধাটা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেই সুযোগটাই যেতে চাইছি না। যতটা সম্ভব ক্লিয়ার প্রথম দিন নয়, পরের দিন আছে, তারপরের দিন নয়, নিশ্চয়ই তারপরের দিন আছে। আর ভিডিওগ্রাফি আছে মানে তো চিরকাল থাকবেই সেই পড়াটা, ওটা থাক। শেখাটা এমনভাবে হবে যে সেটা যেন মানে কি চোখ বন্ধ থাকলেও হাতটা যেন ঠিকঠাক ঘুরে যায়। স্ট্রাকচার ডিটেল, এই যে যেমন ধরো আমরা বাইক রেসিং, সাইকেল চড়া শিখেছি, ওটা মানে কি সব সময়ের জন্য, ওটা তো আর কেউ মুখস্থ করিনি, কিন্তু ওটা একেবারে আমাদের সঙ্গে অ্যাডাপ্টেড হয়ে গেছে। আমাদের রেজোনেন্সগুলো যেন সেই মতো হয়, ও যেমনটা বলবে সেই মতন করে যেন আমাদের হাতটা চালু হয়ে যায়, কোনো বাধা যেন না থাকে। ওকে। আর সবসময় প্রসিডিওর অবলম্বন করবে, টেকনিক অবলম্বন করবে। মাস্টারমশাই সালফেট শিখিয়ে দিয়েছেন, পরীক্ষার হলে সালফেটটাই হবে, বাইসালফেটটা আর হবে না, এইটা যেন কখনো না। যে সালফেট জানে চোখ বন্ধ করে সে বাইসালফেট কার্বনেট করতে পারবে। ওকে। আচ্ছা, প্রথম টাইপটা আমরা পৌঁছেছি কিসে? ডবল সিঙ্গেল মাইনাস। প্রথমে ইএক্স লিখো, এর উপরে উদাহরণ কার্বনেট। প্রথম মূলকটা আমরা নিলাম কি মূলক? কার্বনেট মূলক। ব্র্যাকেটে CO3 মাথায় 2-। আচ্ছা, তোমাকে গঠন সংকেতটা দেওয়া থাকবে না, শুধু সংকেতটা থাকবে, এইটা থাকবে। ভাগ্য ভালো হলে হয়তো গঠন সংকেত থাকতেও পারে, কিন্তু এতটা ভাগ্য তোমাদের হবে না, আমি এটুকু শিওর যে শুধুই সংকেতটা থাকবে। তাহলে আগে এই সংকেতটাকে গঠনে কনভার্ট করো। দেখো কীভাবে করবো না, প্রথমে সংকেতে কেন্দ্রীয় পরমাণুটাকে খুঁজে বের করো। কেন্দ্রীয় পরমাণু ন্যাচারালি স্টার্টিংয়ে যে থাকে সেই হয় কেন্দ্রীয় পরমাণু। কে আছে এখানে? ব্যাস, মাঝে কার্বনটা লিখে দাও। আর আমাদের তো অর্গ্যানিক কম্পাউন্ড চলছে, অর্গ্যানিক ন্যাচারালি কার্বনকেই আমরা শুরুতে পাবো। বলো কটা অক্সিজেন আছে? 3টে, কিন্তু কটা মাইনাস? যটা মাইনাস, মাইনাস সবসময় অক্সিজেনের মাথায় থাকবে, সর্বদাই অক্সিজেন, এবং সেই অক্সিজেন সর্বদা সিঙ্গেল বন্ডে যুক্ত থাকবে। কারণটা হচ্ছে অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে একটা মাইনাস মানে একটা বন্ড অলরেডি অক্সিজেনের মাথায় চলে গেছে, তাহলে আর সে কটা বন্ড করতে পারে? একটাই বন্ড। তাহলে 2টো মাইনাস, 2টো সিঙ্গেল বন্ড টেনে দিয়ে 2টো অক্সিজেন লিখে দাও, তাদের মাথায় মাইনাসটা বসে। 2টো সিঙ্গেল বন্ড অক্সিজেন করে দাও, তাদের মাথায় মাইনাস দিয়ে দিলাম। বাকি আর কটা অক্সিজেন? একটা। কার্বনের ক হাত? লিখে নিয়েছো ক হাত? আর 2 হাত বাকি। বাকি যটা অক্সিজেন সর্বদাই ডবল বন্ডে থাকবে, দ্যাট ইজ আর একটা অক্সিজেন ডবল বন্ডে। এইটাকে আমরা বলি তার গঠন সংকেত। এটা পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় ওটাই থাকবে, তোমাকে এই জায়গাটায় পৌঁছতে হবে। ফার্স্ট গঠনটা এই চিন্তাধারা থেকে যেমনটা শেখানো হচ্ছে সেই মতো করে লিখবে, পরেরগুলো যেমনটা শেখানো হবে। আচ্ছা, আবার মিলিয়ে দিই। মাঝখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন, যটা মাইনাস থাকবে তটা সিঙ্গেল বন্ড ও লিখবে, তাদের মাথায় মাইনাস। মাইনাস সবসময় কার মাথায় থাকবে? রেজোনেন্স মানে অক্সিজেন দিয়েই ন্যাচারালি পাবে অক্সিজেন। বাকি অবশিষ্ট অক্সিজেনটা বলো ডবল বন্ড। যার মাথায় মাইনাস থাকবে না সেই অক্সিজেন ডবল বন্ডে হবে, কারণ অক্সিজেনের যোজ্যতা 2। এখানে মাথায় একটা যোজ্যতা,
বন্ডে একটা যোজ্যতা, এই জন্য যার মাথায় সিঙ্গেল মাইনাস সে কটা বন্ড করলো, একটা বন্ড। তাহলে ফার্স্ট গঠন, এটাকে 1 নম্বর লেবেলিং করবে। প্রথম গঠনটা হচ্ছে তোমাকে এই গঠন সংকেত থেকে নির্ণয় করবে। এর পরের গঠনে আসো, এই চিহ্নটা ব্যবহার করতে হবে। একটা গঠন থেকে পরবর্তী রেজোনেটিং গঠনে দুটো, এই যে দুমুখে অ্যারো ব্যবহার করতে হবে, এটাই রেজোনেটিং গঠনের চিহ্ন। এটা বাধ্যতামূলক, এটাই বাধ্যতামূলক। এবার পরের গঠনে দেখো ছক মিলাচ্ছি, ডবল সিঙ্গেল মাইনাস পরপর সাজানো থাকবে, ডবল বন্ড তারপরে সিঙ্গেল বন্ড, সংযুক্ত পরমাণুর মাথায় কি থাকবে, মাইনাস, ডবল সিঙ্গেল মাইনাস। ওকে, তাহলে এইটা দেখে তুমি বলবে যে হ্যাঁ এটাতে কি হবে, রেজোনেন্স ঘটবে। এটাতে ততক্ষণে তুমি নিশ্চিত হলে যে হ্যাঁ রেজোনেন্স সেখানে হবে। আগে হবে কি না হবে তো নির্দিষ্ট করতে হবে। এই ছকের আকারে যেন পরপর থাকে, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, মাইনাস, আবার পরেরটায়। এবারে কটা গঠন হবে সেটাও তুমি গুনে নিতে পারো। গুনে দিচ্ছি, দেখো একটা তো হয়ে গেছে, ডবল সিঙ্গেল মাইনাস। কেউ বলবে ডবল সিঙ্গেল মাইনাস, তাহলে এদিক থেকে একটা, এদিক থেকে একটা, বলো আরও কটা গঠন পাচ্ছ, আরও দুটো গঠন, একটা আছে আরও দুটো গঠন পাবো। তাহলে টোটাল কটা, তিনটে। মোট যটা গঠন হবে তটাই এঁকে দেখাতে হয়। যদি একটা কম পড়ে যায়, অনেক ক্ষেত্রে মাস্টার সেখান থেকে একটা নাম্বার পার্সেন্টেজে বাদ চলে যাবে। ধরো 4টা গঠন হয়, দুটো আঁকলে দুটো আঁকলে না, তখন 2 নাম্বার থাকলে 1 থাকবে, 1 বাদ চলে যাবে, এরকম একটা পার্সেন্টেজ দেওয়া হয়। আমরা সবকটাই গঠন এঁকে দেখানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা নিয়মটা, ডবল সিঙ্গেল মাইনাসের নিয়ম, মাইনাসটা হবে ডবল বন্ড, ডবল বন্ডটা ফিরবে মাইনাস। আচ্ছা, রেজোনেন্সের একটা সহজ নিয়ম, রেজোনেন্স হচ্ছে খানিকটা সাপ আর ব্যাঙের লড়াই যাকে বলে। মানে এ এক ঘর গেলে সে তার পাশের ঘরে যাবে, লাফাতে থাকবে, দুজন লাফাবে, এ এক ঘর সরবে সে তার পাশের ঘরে যাবে, এ এখানে থেকে যাবে না। যদি থেকে যায় তাহলে তুমি এতদিন যে জানতে কার্বনের যোজ্যতা 4, সেইটা পুরোটাই বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, এ এক ঘর সরবে সে তার পাশের ঘরে যাবে। আবার মিলিয়ে নাও, ডবল সিঙ্গেল মাইনাসের কি নিয়ম, মাইনাসটা করবে ডবল বন্ড, ডবল বন্ডটা হবে মাইনাস, এ এক ঘর সরবে সে তার পাশের ঘরে যাবে। দেখো তো আমি গঠনটা অঙ্কন করছি, লিখবে না, এদিকটার কি কোনো পরিবর্তন করানো হয়েছে, এ যেমন আছে তাই থাকবে, ও মাথায় মাইনাস যেমন আছে থাক, সিঙ্গেল বন্ড সি, এই মাইনাসটা ডবল বন্ড করছে, তাহলে এখানে লিখো ডবল বন্ড ও, এই মাইনাসটা এখানে ডবল বন্ড করলো, তাহলে এর মাথায় আর থাকবে না ডবল বন্ড, আর এই বন্ধনটা তখন এর মাথায় উঠে গেছে, তখন এটার মাথায় ও লিখে কি লিখবো, মাইনাস। এইটা হচ্ছে তার দ্বিতীয় রেজোনেটিং গঠন। দ্বিতীয় গঠন, অ্যারো চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো, এই যে নিজের মতো করে দেখবে, এই যে কলম উল্টো দিকে ঘুরতে, এ ঘর সরলো সে তার পাশের ঘরে গেল, তখন এই বন্ধনটা এর মাথায় উঠে গেছে আর এই বন্ধনটা এখানে ডবল বন্ড হয়ে গেছে। দ্বিতীয়, আবার একটা গঠন দা, আবার শুভমুখী তৃতীয়, কারণ 3টে গঠন তুমি হিসাব করে ফেলেছ। আচ্ছা এদিকে এই মাইনাসটা অমিট করে কেউ বলবে এই মাইনাসটা ডবল বন্ড করলো, এই ডবল বন্ডটা মাইনাস হয়ে যাবে, তখন এই দিকটার আর কোনো পরিবর্তন হবে না, এ এক ঘর সরলো সে তার পাশের ঘরে গেল, তখন তৃতীয় গঠনটা হবে ও ডবল বন্ড সি, তখন এদিকে ও লিখে মাথায় মাইনাস, আর এটা তার যেমন ছিল ও মাথায় মাইনাস। কিরে আগে পুরো ডায়াগ্রামটা ঠান্ডা মাথায় মিলে না, তাড়াহুড়োর কিছু না, একটা নয় 100টা উদাহরণ দিয়ে আমরা শেখার চেষ্টা করব, কিন্তু সবটাই এরই সমতুল্য হবে। ডবল সিঙ্গেল মাইনাসের নিয়ম, মাইনাসটা ডবল বন্ড, ডবল বন্ডটা মাইনাস, এ ঘর সরবে সে তার পাশের ঘরের মাথায় চলে যাবে, এটা দিয়ে উত্তর। আবার এদিকে করলে এ ঘর সরলো সে তার পাশের ঘরে পৌঁছে গেল, অ্যারো চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো। তাহলে 1 2 3 কটা গঠন অঙ্কন করলে, এই 3টে গঠনকে একত্রে লিখে দাও, ক্যানোনিক্যাল স্ট্রাকচার, ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং গঠন, এরা হচ্ছে প্রত্যেকেই একটা রেজোনেটিং গঠন। ক্যানোনিক্যাল স্ট্রাকচার যেটা তোমার পরীক্ষায় মূল অংশ, তুমি যতগুলো এই তীর বা অ্যারো চিহ্ন ঘুরিয়ে উত্তর করলে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে রেজোনেটিং গঠন, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। ডবল
সিঙ্গেল মাইনাসের নিয়ম, মাইনাসটা ডবল বন্ডটা মাইনাস, এক ঘর শুরবে, মাইনাসটা ডবল বন্ড মাইনাস, উত্তর হয়ে গেছে। এবার যতগুলো এই রূপটা দেখতে পাচ্ছি ততগুলো গঠন হবে। তুমি এখানে 3টে পেয়েছো, দেখবে এর পরেরটায় 4টা 5টা, কোনোটাই একটা থেকে দুটো বর্জ্যের গঠন হতে পারে। ওকে, আচ্ছা, এইগুলো হচ্ছে ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবার এদের সম্মিলিত রূপটা মানে অরিজিনাল গঠনটা তোমাকে অঙ্কন করতে হবে। আমরা যাকে বলি রেজোনেন্স হাইব্রিড, সেটা দেখানোর নিয়ম ইকুইভ্যালেন্ট টু, মানে 3টে আকার টেনে দাও, 3টেকে সমষ্টি করে একটাতে আনবে, যেটা হচ্ছে এই যৌগটার অরিজিনাল গঠন। এই রূপটাও থাকবে, এই রূপটাও থাকবে, এই রূপটাও, মানে তুমি বলতে পারো এই যৌগটা কটা রূপে আছে, 3টে রূপ, 3টেকে একত্রিত করে একটাতে আনতে হবে, সেটাই তার অরিজিনাল গঠন। আচ্ছা, অরিজিনাল গঠন অঙ্কনের নিয়ম, আগে ফ্রেমটা এঁকে দাও। এই যে মাঝখানে কেন্দ্রীয় পরমাণু, তার 3 দিকে 3টে অক্সিজেন সিঙ্গেল বন্ডে, এটাকে বলে ফ্রেম স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার। মূল ফ্রেমটা এঁকে দাও, ডবল বন্ড সিঙ্গেল বন্ড যে যেখানেই থাক, যে পরমাণু যেখানে আছে তাকে লিখো, তার চারদিকে যে পরমাণু আছে তাদেরকে লিখে সব এক বন্ধন বসিয়ে দেবো। মূল ফ্রেম, এই যে এও যদি মশা হয়, এটাও মশা, এটাও মশা, মূল ফ্রেমটাও তার মতন হবে, উপরে সমতুল্য হবে। আলাদা লাগছে কি, চোখে কি চেঞ্জ হচ্ছে? তুমি 3টে গঠনে দেখো, কোনো পরমাণুর জায়গা চেঞ্জ করে, হ্যাঁ, শুধু পাই বন্ধন দেখো, এর ডবল বন্ড এ পাড়ায় ছিল, খপ করে এ পাড়ায় গেছে, খপ করে এই পাড়ায় আসছে, আসলে ওটাই রেজোনেন্স। রেজোনেন্স বলছে পাই বন্ধনের ইলেকট্রন সবসময় দৌড়ে বেড়াবে চারদিকে, এই জন্য রেজোনেন্সের আর একটা নাম ডিলোকালাইজেশন, স্থানান্তরণ, বাংলায় বলে পাই ইলেকট্রনের স্থানান্তরণ, ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন ফিজিক্যাল টু রেজোনেন্স। পাই বন্ধনটা এক জায়গাতে নেই, সব জায়গাতে দৌড়ে বেড়াচ্ছে। আচ্ছা, এবার ফ্রেমটাতে দেখাতে হবে, যত জায়গায় ডবল বন্ড আছে সব জায়গাতে ডট 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 কথাটা ব্যবহার করতে হবে। দেখো তো, এই দিকে ডবল বন্ড, এই দিকে ডবল বন্ড, এই দিকে ডবল বন্ড, বলো কদিকে আছে? তাহলে 3 দিকে এরকম ডট 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 দিয়ে দেবে। ডট 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 মানে এইটাতে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের সমষ্টি। আচ্ছা, কি করে লিখলাম তার একটা ইতিহাস জেনে নিই। তুমি বললে এদিকে ডবল বন্ড আছে, এটাতে সিঙ্গেল বন্ড, তার পাশের জন বলবে দূর, এখানে ডবল বন্ড আছে, এটাতে সিঙ্গেল বন্ড, তাহলে এই জায়গাতে ডবল বন্ডও আছে, সিঙ্গেল বন্ডও আছে। ডট 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 হচ্ছে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের ঠিক মাঝামাঝি, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, ওই এটাতে সিঙ্গেল বন্ড, কেউ বলবে এখানে ডবল বন্ড আছে, দুজনের কথাটাই সঠিক, কোনোটা বাদ নয়, এখানে দুটোই প্রকাশ করা হচ্ছে। ডট 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 মানে আছেও ভাবতে পারো, নাও ভাবতে পারো, যখন নেই ভাববে সিঙ্গেল বন্ড, যখন আছে ভাববে ডবল বন্ড। আসলে ডট 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 হচ্ছে ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের ঠিক মাঝামাঝি। হাইব্রিড অঙ্কন করার নিয়ম, যত জায়গায় ডবল বন্ড দেখতে পাবে তত জায়গায় ডট ডট ডট, এক বন্ধন ফিক্সড, অন্য বন্ধনটা ডট 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 করবে। এবারে আধানও বসাও, দেখো মাথা এদিকে মাইনাস, এদিকেও মাইনাস, কোনোটাতে এদিকেও মাইনাস, আবার কোনোটা দিক, তার মানে 3টি অক্সিজেনে কি আধান পড়েছে? মাইনাস। সিম্পলি ডেল্টা মাইনাসও লিখতে পারো, তাহলে শুধু মাইনাসও লিখতে পারো, যে আধান যার মাথায় আছে সেই আধানটা সেই জায়গাটাই লিখতে হবে, সেই জায়গায় সেই আধান লিখতে হবে, এটাই। এই 3টে রূপকে একত্রিত করলে এই রূপটা হয়। যত জায়গায় ডবল বন্ড ডট ডট ডট, যে আধান যেখানে আছে সেই আধান সেখানে লিখতেই হবে। আর এটার কাছে লিখে দাও রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড মূল যে গঠনটা সেটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। ওকে, রেজোনেন্স হাইব্রিড। এই পুরো ঘটনাটাই হচ্ছে রেজোনেন্স। প্রত্যেকটি পৃথক গঠনকে বলা হয় রেজোনেটিং গঠন। সম্মিলিত যে গঠনটা পাচ্ছি তাকে আমরা বলি যে সমষ্টিগত যে গঠন, যেটাই অরিজিনাল গঠন, সেটাই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। মানে তুমি যদি কার্বনের মূলকের গঠন বলো 1 2 3, এরা কেউই সঠিক নয়, সঠিকটা কোনটা? এইটা যেটা আমরা অঙ্কন করলাম। হাইব্রিডটাই তার অরিজিনাল গঠন। ওকে, দেখা যায় আরও কিছু গঠন হলেই আমাদের প্র্যাকটিসটা আরও সমান এগোবে, তাই তো। ডবল সিঙ্গেল মাইনাসের কী নিয়ম? মাইনাসটা এক ঘর গেল, ডবল বন্ডটা ভেঙে মাইনাস হয়ে গেল। আচ্ছা, তারপরে রিএক্সে যাও।
হ্যাঁ, সবে তো অর্গ্যানিকের আমরা স্ট্রাকচার ড্রতে পৌঁছাইলাম নাকি। আচ্ছা, দ্বিতীয়টাতে আসুন। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড, CH2 মাথায় মাইনাস। আগে একটা অজৈব যৌগ ছিল, এটা হচ্ছে জৈব যৌগ। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 মাইনাস। নামটা কাছে লিখে দাও, অ্যালাইল অ্যানায়ন। অ্যালাইল অ্যানায়ন, অ্যালাইল অ্যানায়ন। ওকে। আচ্ছা, আগে ডায়াগ্রামটা মিলিয়ে নাও, রেজোনেন্স হয় কিনা। ডবল সিঙ্গেল মাইনাস, বলে এখানে রেজোনেন্স সম্ভব। তাহলে এবার তীর দিয়ে দাও। তাহলে কটা গঠন হবে গুনে নিতে পারো। ডবল সিঙ্গেল মাইনাস, আর কি কোনো দিকে ম্যাচ করেছে? তাই এখান থেকে আর একটা গঠন পাবে, আর একটা। এবং একই নিয়মে এই মাইনাসটা ডবল বন্ড, এই ডবল বন্ডটা এর মাথায় উঠে গেল মাইনাস। তীর ঘোরাতেও পারো, নাও ঘুরতে পারো। তখন CH2 মাথায় মাইনাস, এক বন্ধন CH ডবল বন্ড CH, শুধু জায়গা পরিবর্তন হবে। মাইনাসটা ডবল বন্ড করবে, ডবল বন্ডটা পাশের কার্বনে মাইনাস। তাহলে এটাই এর রেজোনেটিং গঠন, এটাই এর এটা 1 নম্বর গঠন, আর এটা হচ্ছে তার 2 নম্বর গঠন। আর ইকুইভ্যালেন্ট এবার হাইব্রিডটা অঙ্কন করতে হবে। আগে ফ্রেমটা এঁকে দাও, আগে ফ্রেমটা যে যেখানে আছে সেখানে লিখে দাও সিঙ্গেল বন্ড দিয়ে CH2 CH CH2। দেখো ডবল বন্ডটা দু জায়গাতে আছে, এটা ধারেও আছে, এবার এ পাড়াতেও আছে। ক জায়গাতে আছে? তাহলে দু জায়গাতে ডট ডট ডট, এটাও ডট 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 আর এটাও ডট ডট ডট। ওকে, এবার কি আধান বসাবেন? মাইনাস আধান। এ ধারেও আছে, এ ধারেও আছে, এখানেও মাইনাস, আর এটাতেও বলো মাইনাস। নাম সে আগের মতন বলা হয়ে গেছে, রেজোনেন্স হাইব্রিড। রে আচ্ছা, EX, তাহলে এইটা কি হবে? আমরা একটু হাত ঘুরিয়ে দেখি তো। সালফেট, হাত ঘুরে কিনা দেখি। সালফেট মূলক, ব্র্যাকেটে SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস। আচ্ছা, প্রথম গঠনটা আমি এঁকে দিচ্ছি। কেন্দ্রীয় পরমাণু বলো, শুরুতে কে আছে? S। এটা অজৈব যৌগ, সালফার দিয়ে শুরু। S বলো কটা মাইনাস? তাহলে দুটো সিঙ্গেল বন্ড ও লিখে তাদের দুজনের মাথায় মাইনাস বসিয়ে দাও। সিঙ্গেল বন্ড ও মাইনাস, সিঙ্গেল বন্ড, বাকি কটা অক্সিজেন? কটা রে? তাহলে ডবল বন্ড, এটাও ডবল বন্ড আর এটাও ডবল বন্ড। ফার্স্ট গঠন পেয়েছি। আচ্ছা, এটাকে দাও 1 নম্বর। এবারে আসো, কটা গঠন অঙ্কন হবে আগে হিসাবটা করে আমাদের, কটা পাবো, তারপরে তো গঠন শুরু করবো। বলো, আরো 4টা পাবো। একটা আছে, আরো কটা? 4টা। তাহলে টোটাল 5টা। যেখানে ভুল হয় হোক, হাত ঘুরাও দেখি। আচ্ছা, গঠনগুলো এক এক করে আসি। প্রথম গঠন সেকেন্ডটাতে ও মাইনাস S ডবল বন্ড ও মাইনাস, এদিকে ডবল বন্ড। তৃতীয় গঠনে ও ডবল বন্ড S ও মাইনাস, ডবল বন্ড ও মাইনাস। চতুর্থ গঠনে S ডবল বন্ড ও মাইনাস, ও মাইনাস ডবল বন্ড। আর পঞ্চম গঠনে ও ডবল বন্ড S ডবল বন্ড ও মাইনাস, আর এদিকেও ও মাইনাস। ওকে, তাহলে 1 2 3 4 5 মোট কটা পেয়েছো? 5টাই গঠন। এবার ইকুইভ্যালেন্ট টু হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড। তাহলে দেখো পাই বন্ধন সব জায়গাতে আছে। কি রে? পাই বন্ধন সব জায়গাতে। তাহলে S, চারদিকে 4টা অক্সিজেন, সব জায়গাতেই ডট ডট ডটটা বসবে। এবং প্রত্যেকটার মাথায় কি আধান থাকছে? মাইনাস আধান। প্রতিটার মাথায় মাইনাস আধান। ওকে, এর চেয়ে বেশি গঠন আর কোনোটাই পাবে না। এই সালফেটটাতে বেশি সংখ্যক গঠনটা পাওয়া যায়। প্রত্যেকটা নিয়ে 1টা 2টো বড়জোর গঠন। আচ্ছা, EX4, EX4। ওকে,
আচ্ছা এবারে আসুন বাইসালফেট বাইসালফেট মূলক ব্র্যাকেটে HSO4 মাথায় সিঙ্গেল মাইনাস, HSO4 মাথায় মাইনাস, একই নিয়ম, ওই একটা নিয়ম সকলের জন্যই সমান। তাহলে আগে কেন্দ্রীয় পরমাণুটা বসে দাও এস, এস বলো কটা মাইনাস, একটা, তাহলে একটা সিঙ্গেল বন্ড ও মাথায় মাইনাস, সিঙ্গেল বন্ড ও মাথায় মাইনাস। এবার বলো কটা এইচ, জটা এইচ বুঝবে, তটা ও এইচ বন্ধন, এসে ও তার সঙ্গে এইচটা বন্ডে জুড়ে দাও, ও এইচ বন্ধন। হাইড্রোজেন একা থাকে না, সবসময় অক্সিজেনের সঙ্গে লেগে আছে। বাকি কটা অক্সিজেন আছে, দুটো অক্সিজেন আর দুটো, তাহলে দুটোই ডবল বন্ড হবে। একক অক্সিজেন সর্বদাই ডবল বন্ড। বলো কটা গঠন আমরা পাবো, ঠিক করে কোনে বলো, তিনটে। একটা অলরেডি হয়ে গেছে, ডবল সিঙ্গেল মাইনাস, এদিক থেকে ডবল সিঙ্গেল মাইনাস, মানে আর দুটো পাবো। কটা পাবো, আর দুটো, তাহলে মোট তিনটে গঠন হবে। তাহলে গঠনগুলো এঁকে দাও আগেরই মতন, আগেরই মতন। এই মাইনাসটা ডবল বন্ড করলো, এই বন্ডটা মাইনাস হয়ে গেল, কি রে? তাহলে HOS, ও মাথায় মাইনাস, এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, এটা একটা হতে পারে। আর একটা গঠন হবে HOS ডবল বন্ড ও মাইনাস, আর এটা ডবল বন্ড, 1 2 3টে বন্ড। এই যে ডবল সিঙ্গেল মাইনাস, এদিক থেকেও তাই, ডবল সিঙ্গেল মাইনাস, ডবল সিঙ্গেল মাইনাস, ব্যাস তিনটে গঠন হয়েছে। এবার রেজোনেন্স হাইব্রিডটা অঙ্কন করে দেব, 1 2 3। আচ্ছা রেজোনেন্স হাইব্রিডটা একটু বলে দিই, তারপর অঙ্কন করবে, না হলে ভুল হয়ে যেত। বলো গঠন দেওয়ার কোনো সমস্যা আছে কিনা, নেই তো? এবারে ইকুইভ্যালেন্টও দিচ্ছি। এই যে রেজোনেন্স হাইব্রিডটা একটু লক্ষ্য করবে, ইকুইভ্যালেন্ট দেখো, ওইচ বন্ধনের কি কোনো চেঞ্জ আছে? এটা চেঞ্জ হবে, ওইচ বন্ধনের চেঞ্জ নাই, তাহলে যেমন আছে ওইচ লিখে দাও, HO, এটা তার যেমন ছিল তাই থাকবে। এ তো রেজোনেন্সে আসেনি, বাকি এস, তিন দিকে তিনটে অক্সিজেন, তিন দিকে তিনটে অক্সিজেন, প্রত্যেকটাই ডবল বন্ড আছে, সব কটাই ডট 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 বসে, এদিকেও ডট ডট ডট, এটাতেও ডট ডট ডট, আর এটাতেও ডট ডট। এই তিনটাতে ডবল বন্ড, এবং কি আধান আছে দেখো, মাইনাস আধান, অক্সিজেনগুলোর মাথায় সব মাইনাস বসিয়ে দাও, মাইনাস মাইনাস। ওকে, এটাই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, ঠিক আছে? আচ্ছা তাহলে এই টাইপের পর একটা দুটো তিনটে বাড়িতে বসতে দেওয়া যায় যদি কোনো সমস্যা হয়। এই টাইপটার উপরে HW, কি HW হোমওয়ার্ক, ClO4 মাথায় মাইনাস, ClO4 মাইনাস, এর গঠনটা আমি মিলিয়ে দিচ্ছি। মাঝখানে কেন্দ্রীয় পরমাণু থাকবে Cl, কটা মাইনাস আছে? তাহলে একটা মাইনাস, সিঙ্গেল বন্ড অক্সিজেন লিখে মাথায় মাইনাস, বাকি কটা অক্সিজেন? সব তিনটে, সব কটাই ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড, এইটা তার গঠন। তাহলে কটা রেজোনেটিং গঠন পাবে অঙ্কন করে, অঙ্কন করতে হবে না, হিসাবটা করে না। কটা রে? আরে গুণ ঠিক করে, একটা তো অলরেডি আছে, এই যে ডবল সিঙ্গেল মাইনাস একটা, ডবল সিঙ্গেল মাইনাস দুটো, ডবল সিঙ্গেল মাইনাস তিনটে, যটা ডবল বন্ধু আছে। আরো কটা পাবে? তিনটে, আরো তিনটে পাবে। আচ্ছা সেকেন্ড যৌগটা আছে ClO3 মাইনাস, ClO3 মাইনাস, এইটারই সমতুল্য গঠন, একটা ডবল বন্ড বাদ চলে গেল, বাদ চলে গেছে। আচ্ছা তারপরে ClO2 মাথায় মাইনাস, ClO2 মানে আরও একটা বাদ চলে যায়। ওকে, আচ্ছা তারপরে আসো, আচ্ছা ClO4 মাইনাস, ClO3, ClO2, এরপরে আসো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড NH মাথায় মাইনাস, NH মাথায় মাইনাস,
হুম, এটারও রেজোনেন্স। ওকে, একইভাবে আসুন, কার্বনেট গেল, সালফেট, বাইসালফেট, HCO3 মাথায় মাইনাস, বাইকার্বনেট, HCO3 মাথায় মাইনাস। গঠনটা একই রকম, একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড O মাইনাস, একটা OH, বাকি অক্সিজেনটা ডবল বন্ড O, বাকি অক্সিজেনটা ডবল বন্ড O। আচ্ছা, আর একটা বসিয়ে দাও, ClO4 ClO3, তাই তো। MnO4 মাথায় মাইনাস, যাহাই ClO4 মাইনাস তাহাই MnO4 মাইনাস, নো ঝঞ্ঝাট। NO2 NO3 লিখো, NO3 মাথায় মাইনাস, NO3 মাইনাস, এর গঠনটা কাছে লিখ, N, একটা মাইনাস মানে একটা সিঙ্গেল বন্ড, হ্যাঁ, আর একটা লিখো ডবল বন্ড, ডবল বন্ড, আর একটা লিখো অসমযোজী। এটা নতুন তো, ক্লাস 10-এ ছিল না, এখানে কেমিক্যাল বন্ডিং এলে শেখানো। অসমযোজীও শিখতে হবে, রাসায়নিক বন্ধন। এটা তো যেমন আছে থাক, তুমি রেজোনেন্স ডবল সিঙ্গেল মাইনাসের উপরে উত্তর করবে, আর যেমন শেখা তেমন কাজ। আচ্ছা, আর একটা উদাহরণ বসে দাও, NO2 মাইনাস। ওকে, NO2 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, এতটাই। আচ্ছা, পরের দিন এখান থেকে শুরু হবে।